দাদাকে বললাম, বুঝলি তো ভালো করে গিটারটা বাজাতে হবে, একদিন ওই সার্কাসের ওই ওপরে বসে বসে বেশ বাজাবার, আর ফ্রিতে সার্কাস দেখবো। মানে তুমি স্বপ্নটা ভাবো যে ওপরে লাল নীল গিটার নিয়ে বসে বাজাবো সেজে গুজে। হ্যাঁ, এবং আমার দিদিমা, তার ফ্যামিলি, তার মামার বাড়ি সব ক্লাসিক্যাল মিউজিশিয়ান, কেউ সেতার বাজায়, কেউ সরোদ, কেউ ভোকাল মিউজিক। খুব দুষ্টু ছিলাম ছোটবেলায়, মানে রিমার্কেবল দুষ্টু। এখনো আমার নৈহাটির পাড়ায় বলে যে তোর মতো শয়তান বদমাইশ ছেলে আর আমাদের পাড়ায় হয়নি। মানে মানে ইন দ্য সেন্স অফ, মানে যেরকম আমরা সাহিত্যে পড়তাম যে ওদের পাড়ার অমুক ছেলেটা ভীষণ দুষ্টু। হ্যাঁ, লালু। আমি মাকে বললাম, মা আমি গিটারটা আমার খুব ভালো লাগে, এরকম ওনাকে দেখেছি হারুদাকে, তুমি যদি। মা দেখলো যে এই হচ্ছে সুযোগ, সুরের মাথায় ও ঢুকেছে যখন, সে যে পথ দিয়েই ঢুকুক না কেন এখনই ওকে ওখানে ইনপুট করতে হবে। আচ্ছা, আমার খুব ইলেকট্রনিক্সের শখ ছিল, আমি খুব ইলেকট্রনিক্স মানে মডেলস বানাতাম স্কুলেও, এক্সিবিশনে টিভি সারানো, রেডিও সারানো, এইসব আমার প্রচণ্ড ন্যাক ছিল। HMV গোল্ডেন ট্যালেন্ট কন্টেস্ট হান্ট, নিজের গান, নিজের লেখা, নিজের সুর করা, নিজের গাওয়া, এটা ছিল ক্রাইটেরিয়া। আমি সেটাতে পার্টিসিপেট করেছিলাম চুপি চুপি, এসআরএতে না বলে। আচ্ছা, পুরো গুঞ্জন শুরু হয়ে গেল। HMVর কর্তারা ছুটে এসে লোকজনের ডিমান্ডে আমায় বলল, অসাধারণ হয়েছে গান, তোমাকে আরো দুটো গান গাইতে হবে। কিন্তু ঋতুদা এমন একজন ডিরেক্টর, উনি ফিল্মে হরিহরনজির মতন এত সিনিয়র মোস্ট একজন আর্টিস্ট গাওয়ার পরেও সেম গান উনি ফিল্মে আমার ভয়েসটা রেখেছিলেন, কোনো ব্যাপারই নেই। এবং সে আমাকে যখন গাওয়ায়, আমি যখন মাইকের এপারে ও সে যখন কনসোলে, তখন কিন্তু সে আমার কাছে এআর রহমান। একদম ঠিক, আমি ওকে তাকে সেইভাবেই দেখি, সেই সম্মানেই দেখি। ঠিক ঠিক, একদম সেটাই তো উচিত। আমার ওই গান গিয়ে আনন্দ হয় না, শুধু টাকার জন্য আমি, ফেমের জন্য আমি যে কোনো গান স্টেজে গিয়ে গাইবো না। তাতে আমার দুটো অনুষ্ঠান কম হোক, আমার কিচ্ছু এসে যায় না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অর্ণব খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। ওয়েলকাম টু আনাদার এপিসোড। আজকে আমাদের এপিসোডে কে আছে আপনারা অলরেডি জানেন। তো মিউজিশিয়ান যারা মিউজিক নিয়ে চর্চা করেন, তাদের সঙ্গে কথা বলতে আমার এমনিতেই সবসময় ভালোই লাগে, আমার কথা বলতেই ভালো লাগে। বাট স্পেশালি যখন মিউজিক্যাল একটা জার্নি সম্পর্কে শুনতে পাই, একটা মানুষের অনেক দিনের শেখা, রিয়েলাইজেশন বলুন, শেখা বলুন, কিভাবে তাদের জীবনে ট্রান্সফর্ম হয়েছে, তারা কিভাবে আজকের দিনটাকে দেখে, আমার সবসময় ভালো লাগে। এবং আজকে যেটা হয়েছে, অলরেডি আপনারা বোধহয় টিজারে দেখিয়ে নিয়েছেন, একটা গান কিন্তু গাইয়েছি। এটা আপনারা অনেকে বলেছেন যে মিউজিশিয়ানরা আসে গান কেন গাওয়ান না, তার একটা বড় কারণ হলো যে কপিরাইট। আমরা যদি গানটা গাওয়াই তাহলে কপিরাইটে সেটা ক্লেম হয়ে আমাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যাবে। বাট স্টিল আজকে একটা এমন গান গাইয়েছি যেটা কপিরাইট ফ্রি। চেষ্টা করবো আমরা এরপরেও যদি কোনো মিউজিশিয়ানকে আনি তাহলে কপিরাইট ফ্রি কোনো গান তাদেরকে দিয়ে গাওয়ানোর। সো আজকের এপিসোডে আমার সঙ্গে কে আছেন অলরেডি আপনারা জানেন, রাঘব চট্টোপাধ্যায়। অনেক কিছু নিয়ে কথা বলেছি, অবভিয়াসলি যেরকমভাবে সোল কানেকশন পডকাস্ট চেষ্টা করে একটা কনভারসেশনের মধ্যে কিছু ভ্যালু ক্রিয়েট করার, আজকেও সেটাই চেষ্টা করেছি। সো আর দেরি করবো না, লেটস গো টু দ্য এপিসোড। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। আজকে আমাদের সঙ্গে আছেন রাঘব চ্যাটার্জি। আপনাদের নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নেই, আমি এর আগে বললাম। তো রাঘব, তার সঙ্গে অনেকদিন ধরে কথা হচ্ছে যে একটা পডকাস্ট করবো, ফাইনালি সবার সঙ্গেই টাইম আর ডেট মেলে না, ফাইনালি রাঘব দা ইজ হিয়ার। কেমন আছো বলো, আর ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো বলো? আমি নিজের আনন্দে থাকি সব সময়। হ্যাঁ, সে গান করি কি, খাওয়া দাওয়া করি কি, বেড়াই কি, ফ্যামিলি টাইম কি, লাইভ শোজ, বিন্দাস থাকি একদম। সুতরাং আজকেও খুবই ভালো আছি, তার কারণ তোমাদের পডকাস্টটা আমি অনেকদিন ধরে খেয়ালও করেছি এবং আমার খুবই ভালো লেগেছে অর্ণব, এবং তোমার ওয়ে অফ টকিং, তোমাদের প্রেজেন্টেশন ইজ ভেরি ইউনিক। তো সেই জন্য আমিও খুব আনন্দের সাথে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। চলে যাই, তোমার 9 বছর বয়স, ছোটবেলা খুবই ইম্পর্টেন্ট একটা সময় আমাদের বড় হওয়ার জন্য। তো ছোটবেলায় 9 বছর বয়সে তুমি গিটার শেখো, এটাই আমার রিসার্চ বলছে। এবার 9 বছর বয়সে গিটারটা
শেখা খুব বেশি, মানে জেনারেলি মানুষ তো গিটার সেই সময় ততটা পপুলার আজকের মতো পপুলার ছিল না বোধহয়। সেই সময় হাওয়াইন গিটার খুব পপুলার ছিল। হ্যাঁ, এবার তুমি কি করে গিটার শেখাটা কিভাবে শুরু হলো, অ্যান্ড ছোটবেলাটা কিরকম ছিল? প্রথমত হচ্ছে যে আমাদের বাড়ি নৈহাটিতে এবং গঙ্গার ধারেই প্রায়, তো একান্নবর্তী পরিবার। আচ্ছা। পিসিরা, কাকারা, দাদুরা, জেঠু, এইসব একটা বড় পরিবার, এবং আমরা ওখানকার খুবই বর্ধিষ্ঠ এবং বহু পুরনো একটা পরিবার, এবং এত বড় একটা বাড়ি, তার সাথে বাগান ইত্যাদি ইত্যাদি, পাশেই গঙ্গা। তো সেই যে থাকাটা, সেখানে বিভিন্ন রকমের মানুষ, আমাদের পরিবারের মধ্যে বিভিন্ন লোক বিভিন্ন কাজ করত, কিন্তু তার মধ্যে আমি জন্ম থেকে যেটা দেখেছি, যেহেতু আমার গানের শিক্ষাটা মার থেকে, ভোকাল মিউজিক, তার অরিজিন মানে সুরের পাগলামিটা কেন এলো। বাড়িতে তো মা ছাড়া আর তো কেউ গান করতেন না। বাবা একটা সময় প্লেয়ার ছিলেন, মোহনবাগান ক্লাবেও খেলেছেন। তাই? হ্যাঁ। আচ্ছা। এবং বাবার একটা অনেক হিস্ট্রি। বাবা বাংলা সিনেমাতে হিরোর হওয়ার চান্স পেয়েছিলেন, বাবা এয়ারফোর্সে চান্স পেয়েছেন, বাবা ব্যাপারটা একদম অন্যরকম বাবা। কিন্তু বাবা পরবর্তীকালে বিজনেস নিয়ে বিজি হয়ে গেছিলেন, এবং বাবার যত অন্যান্য বন্ধুরা বলো, বাবার মামারা বলো, এনারা সব বিজনেস ওরিয়েন্টেড লোক। কিন্তু বাবা আমাদের বরাবর সাপোর্ট করেছে এবং মাকেও সাপোর্ট করেছে। তো জন্ম থেকে শুনতাম মা বাড়ির বড় বউ হিসেবে প্রচুর কাজকর্ম তাকে করতে হতো, একান্নবর্তী পরিবার, এতগুলো ভাই বোন এনা তারা। কিন্তু মার বেলা 2টো 3টে যখনই হোক, খাবার পর কিন্তু মা রেয়াজে বসতো। আচ্ছা। তার কারণ পরে আবার 4:30 5টা থেকে চা করতে হবে, এতগুলো মানুষের দায়িত্ব। এই যে ছোট থেকে মা রেডিও চালাতো, প্রচুর রেডিওয়ে গান শুনেছি, বিবিধ ভারতীতে আধুনিক গান কিংবা হিন্দি সিনেমার গান, এবং বিশেষ করে মার ক্লাসিক্যাল গানের শোনা। এইটাই সুরের নেশা আমাদের মধ্যে ঢুকেছে। এবং শুধু তাই না, তুমি যদি বলো যে জিনগতভাবে, তাহলে আমাদের মায়ের মামারা, আমার মাসিরা এবং আমার দিদিমা, তার ফ্যামিলি, তার মামার বাড়ি সব ক্লাসিক্যাল মিউজিশিয়ান, কেউ সেতার বাজায়, কেউ সরোদ, কেউ ভোকাল মিউজিক। আচ্ছা। তো যার ফলে সেটা একটা তো ছিলই। ঠিক। তো আমি ছোট থেকে গান শুনে বড় হচ্ছি, গান রেয়াজ দেখি, মা রেয়াজ করছে, মা কখনো কখনো গাইতে যাচ্ছে, আমি গেলাম, সাথে যেতাম। তো এই করতে করতে গান, মানে এবার আমার এক কাকা ছিলেন, তার এক বন্ধু ছিলেন যিনি আমার গিটারের প্রথম গুরু। তিনি মাঝে মাঝে আসতেন, তা ওরা না ভালো একটা সাউন্ড সিস্টেমে প্রচুর ভালো গান শুনতো, এবং সেই গানটা শোনাটাতে আমার বিরাট একটা হেল্প হয়েছিল। আমি রেডিও প্রচুর শুনতাম, মানে সেই সিলোন রেডিও, পুরোনো ভালভ সেট, এত বড় একটা রেডিও টিভি সাইজের, তাতে নানা রকম গান খুঁজে 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 কোথায় কি হচ্ছে, সেই নেশাটা। আর ওই কাকার বাড়িতে ঘরেতে নানা রকম রেকর্ড, নানা রকম স্পুল, এই রেকর্ডগুলো শোনা, মানে সেখানে জগজিৎ সিংও শুনছি, সেখানে এয়ার সাপ্লাইও শুনছি, সেখানে মাইকেল জ্যাকসন শুনছি, আবার জেথ্রো টাল শুনছি, তো আবার পাশাপাশি আর.ডি. বর্মন কালেকশন, সলিল চৌধুরী, মদন মোহনজি। তো ইটস আ ভাস্ট লেভেল অফ মিউজিক আমি ছোট থেকে শোনার সুযোগ পেয়েছি। তো এই করতে করতে আমার ইচ্ছেটা বাড়তে আরম্ভ করে। কিন্তু খুব দুষ্টু ছিলাম ছোটবেলায়, মানে রিমার্কেবল দুষ্টু। এখনো আমার নৈহাটির পাড়ায় বলে যে তোর মতো শয়তান বদমাইশ ছেলে আর আমাদের পাড়ায় হয়নি। মানে মানে ইন দ্য সেন্স অফ, মানে যেরকম আমরা সাহিত্যে পড়তাম যে ওদের পাড়ার অমুক ছেলেটা ভীষণ দুষ্টু, হ্যাঁ লালু প্রচণ্ড দুষ্টু, এর বাড়ি খাবার চুরি করে খাওয়া, লোকের না বলে কোনো পাঁচিলের টপকে অন্যের বাগান থেকে ফল চুরি, এই যে একটা শৈশবের যে দুষ্টুমি, সেটা আমার ভীষণ ছিল। তো আমাকে শান্ত করা যেত না। আচ্ছা। শান্ত করার আমার একটাই পথ ছিল, মা যখন রেয়াজ করতো বা ভালো কিছু চালাতো গান, তখন আমি একমাত্র একটু স্থির হয়ে বসে শুনতাম। আচ্ছা। তো মা সেটা অবজার্ভ করেছিল, মা বলেছিল যে তোর গান মাইনাটা হবে, তুই একটু গানটা শেখা শুরু কর। কিন্তু আমি তো প্রচণ্ড দাপুটে বদমাইশ ছেলে ছিলাম, যার ফলে আমি বললাম না, ও বসে তানপুরা নিয়ে ওসব আমার হবে না, আমার ভালো লাগে না। এই করতে করতে ওই কাকার বন্ধু গিটার বাজায়, উনি এসেছিলেন বাড়িতে একবার দুবার, ওনাকে নজর করতাম। ওনার নাম প্রদ্যুৎ ব্যানার্জি। ওনার ওই ব্যাপারটা আমাকে ইমপ্রেস করলো। আমি মাকে বললাম, মা আমি গিটারটা আমার খুব ভালো লাগে, এরকম ওনাকে দেখেছি হারুদাকে, তুমি যদি
মা দেখলো যে এই হচ্ছে সুযোগ, সুরের মাথায় ওর ঢুকেছে যখন, সে যে পথ দিয়েই ঢুকুক না কেন এখনই ওকে ওখানে ইনপুট করতে হবে। এবং মায়ের ভাবনাটা অ্যাবসলিউটলি রাইট ছিল। তো এই আমার মা প্রথম গিয়ে গিটার কিনে দিল, মাস্টারমশাই নিজে নিয়ে গিয়ে গিটার কিনে দিলেন, এই গিটারের পেছনে পড়লাম। তখন গিটারিস্ট হব, গিটার নিয়ে এখানে ওখান, নিজের বাড়িতে স্পিকার বানাচ্ছে। আমার খুব ইলেকট্রনিক্সের শখ ছিল, আমি খুব ইলেকট্রনিক্স মানে মডেলস বানাতাম স্কুলেও, মানে এক্সিবিশনে টিভি সারানো, রেডিও সারানো, এইসব আমার প্রচণ্ড ন্যাক ছিল। মানে আমি হয়তো মিউজিকটা প্রফেশন না হলে আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংটা ভালো করে পড়তাম, ওটা আমার সেকেন্ড ভালোবাসা। তো এইসব করতাম। তো গিটারটা নিয়ে এবার আস্তে আস্তে এগোতে শুরু করলাম। তখন পাড়ায় ছোটোখাটো আর্টিস্টদের সাথে, এই ওই রাঘব তো গিটার বাজায়, ওকে একটু বল না। আমি হোল হার্টেডলি গিয়ে বাজাতে শুরু করলাম। বিভিন্ন জায়গায় গিটার বাজাচ্ছি, ফাংশনে যাচ্ছি, মানে এক্সাইটমেন্টই আলাদা। এখানে তোমার কত 10-12 বছর ওইরকম আর কি, হ্যাঁ 13-14-15 ওই সময়টা। মানে ধরো ম্যাজিক শো দেখতে গেলাম, সেখানে দেখলাম মিউজিশিয়ান লাইভ বাজাচ্ছে, ওই একটা বিরাট সাউন্ড গ্র্যান্ডার হচ্ছে, সবাই বাজাচ্ছে সেজে গুজে। মানে আমার মধ্যে স্বপ্ন ছিল, বাপরে কি ফাটাফাটি বাজাচ্ছে, আমি একদিন ওখানে বাজাবো। সার্কাস দেখতে গেলাম, এত মজা লাগলো, ওপরে টঙে বসে আছেন মিউজিশিয়ানরা, ওখান থেকে বাজছে, এখানে খেলা দেখানো হচ্ছে সার্কাসে। দাদাকে বললাম, বুঝলি তো ভালো করে গিটারটা বাজাতে হবে, একদিন ওই সার্কাসের ওই ওপরে বসে বসে বেশ বাজাবার, আর ফ্রিতে সার্কাস দেখবো। মানে তুমি স্বপ্নটা ভাবো যে ওপরে লাল নীল গিটার নিয়ে বসে বাজাবো সেজে গুজে, হ্যাঁ, আর নিচে সার্কাস হবে, ওপর থেকে বাজাবো আর নিচে দেখতে পাবো, কি মজা ব্যাপার। এই সব মাথায় পাগলামি। তো যাই হোক করতে করতে তারপরে হিন্দি ব্যান্ড ফ্যান্ডে বাজাচ্ছি, তখন বাজানোটা স্বপ্ন। হ্যাঁ, 50 টাকা 20 টাকা 100 টাকাও দেয় না কোনোদিন, কিন্তু হিন্দি ব্যান্ডে মানে 100 টাকা দিচ্ছে, ওরা বিরাট টাকা দিয়েছে। হিন্দি ব্যান্ডে বাজাচ্ছি, অমুক কণ্ঠী তমুক কণ্ঠী। তো কেউ ভালো গায়, কেউ খারাপ গায়। রাত্রি 2টোর সময় স্টেজ, বাবা বগাবই করছে, অর্কেস্ট্রা। হ্যাঁ, সে মানে একদিন বাজাচ্ছি, দেখছি মশা কামড়াচ্ছে, গিটার বাজাচ্ছি, কি পাগলামিটা, মানে ওই এতগুলো মিউজিশিয়ানের সঙ্গে বাজাবো, সাউন্ডটা হমঝম করে বাজছে, ওই আর এক্সাইটমেন্ট, আরো লোক হই হই করছে। দেখি ভোর হচ্ছে, প্রায় 4টে 4:30 বাজে, আর দেখি চোখের সামনে সূর্য উঠছে। সেদিন আমার বিরক্ত লেগেছিল, না এই পথ আমার পথ নয়। এবং সাইমালটেনিয়াসলি ধরো নৈহাটি, কল্যাণী, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, বিভিন্ন জায়গাতে বিভিন্ন আর্টিস্টের সাথেও তো বাজাতাম। অনেকে ভালো গেয়েছেন, গাইতেন, নামি অনামি। পরবর্তীকালে অনেক ফেমাস লোকের সাথেও কিন্তু আমি বাজিয়েছি, যেমন ধরো ইন্দ্রাণী সেনের সাথে আমি অনেক ফাংশনে বাজিয়েছি, নচিদার সাথে বাজিয়েছি, হ্যাঁ, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সাথে রেডিওর রেকর্ডিংয়ে বাজিয়েছি, আমার গুরু পণ্ডিত অজয় চক্রবর্তী, ওনার সাথে বাজিয়েছি ফাংশনে। এগুলো অনেক অ্যাডভান্স স্টেজে, তখন আমি গান শুরু করে দিয়েছি। এতদিন অবধি তুমি গান করছিলেই না? হ্যাঁ, গান শুরু করলাম 89 থেকে, 88-89 এই সময় থেকে আমি, মানে আমার মাথায় ঢুকলো যে আমার গাইতে, মানে ক্লাস 12 পাস করার পর। আচ্ছা, তাও ততদিনে তোমার গিটারটাই ছিল সঙ্গী? হ্যাঁ, রেকর্ডিংয়ে বাজানো, শোয়ে বাজানো, এগুলোই করতাম, ভালোবাসতাম। কিন্তু একটা সময়ের পর না, দুটো কারণে আমি আমাকে খুব করলো, মানে ভীষণভাবে আমাকে ভাবালো যে, এক নম্বর হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত, রাগ সঙ্গীতটা আমাকে গিলে খাচ্ছিল। মানে আমি রাতের পর রাত বড় বড় কনসার্ট শোনা মার সাথে। আমার এক দাদু ছিলেন প্রফেসর, উনি, আমার মা, আমরা না কত যে রাতের পর রাত কনসার্ট শুনেছি, ডোভার লেন, শ্রীরামপুর, উত্তরপাড়া সঙ্গীত চক্র বা অন্য কোনো, রাতের পর রাত আমি এমন সব মানুষের গান বাজনা সামনে শুনেছি, এগুলো আনবিলিভেবল। এবং তোমার শুনতে ভালো লাগতো? সাংঘাতিক। ওই বয়সের লোকের শুনতে ভালো লাগে না ক্লাসিক্যাল? আমি ভয়ঙ্কর ক্লাসিক্যাল গানের ভক্ত ছিলাম। তো ওই রাগ সঙ্গীত আমাকে গিলে ফেললো, আমাকে বললো যে এই মনের মধ্যেই বুঝতে চান, মানে শিখতে হবে। আর মানে সৌভাগ্যবশত আমার গলা ছোট থেকেই না খুব চলতো, গান না শিখেই যে কোনো গান শুনেই সেট করে তুলে ফেলতাম। এবং রেঞ্জটা বড় ছিল, যে কোনো সুর, যে কোনো রাস্তা, যে কোনো স্কেল ইজিলি গিয়ে ফেলতাম। কারণ আমাকে সিরিয়াসলি শিখতে হবে। এবং কিছু আর্টিস্টের সাথে গিটার বাদে গিয়েও আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম
আমার দেখে মনে হতো যে আমি এই 20, 25, 50 টাকার জন্য এদের পেছনে বসে বাজাচ্ছি, যা গাইছে এর থেকে আমি অনেক বেটার গাইবো। আমি বুঝতে পারতাম। এগুলোও আমাকে কিন্তু গান করার একটা বিরাট সাপোর্ট দিয়েছে, যে আমি এদের পেছনে বাজাচ্ছি রাতের পর রাত, সন্ধ্যে এদিক ওদিক, এখান যাচ্ছি সেখান যাচ্ছি জার্নি করে, হ্যাঁ, এই সামান্য পয়সা দেয়, কিন্তু আমি তো বাড়িতে গিটার বাজিয়ে গেয়ে দেখেছি আমি তো ওদের থেকে বেটার গাই। তখন এইসব কারণে আমি আস্তে আস্তে ভাবলাম যে আমি মাকেই গিয়ে বললাম, মা আমি গিটারটা শিখতে চাই, যেরকম শিখেছি আর আমি গান শুরু করবো। মা মানে এত খুশি হলো, মানে ওটাই ইচ্ছে ছিল যেটা একদিন হবেই। এবং তোমার মা নিশ্চয়ই ভেবেছে যে আচ্ছা ফাইনালি এখানে পৌঁছেছে। আমার মনে আছে একদিন কোনো একটা বৃহস্পতি, এই শুক্রবার নাগাদ আমাদের নৈহাটির গঙ্গার ধারে অনেকগুলো আছে, ওই ইনস্ট্রুমেন্টের দোকান আছে সব। সেখানে গিয়ে একটা তানপুরা সাথে গিয়ে 12 দুপুরবেলা গিয়ে একটা তানপুরা আমায় কিনে দিল, বললো এই তোকে দিলাম কিনে, কাল থেকে রেয়াজ শুরু কর, কি করবি। আর এরপরে যেটা হলো, এটা প্রচণ্ড ফাস্ট ডেভেলপমেন্ট হলো। তার কারণ হচ্ছে এই যে আমি ছোট থেকে রাগ সঙ্গীত শোনা, এত কনসার্ট শোনা, মানে ভীমসেন যোশী থেকে শুরু করে ধরো জাকিরজি, আল্লাহ রাখা খান সাহেব, রবিশঙ্করজি, মানে ইউ জাস্ট নেম ইট, মানে লেজেন্ডসদের শুনেছি, মানে সামনে লাইভ। তো একটা রাগ সঙ্গীতের না আবহ আমার মাথায় ঢুকে যেত, মানে তানপুরা মেলানো হচ্ছে, এমন একটা আবহ তৈরি হচ্ছে না, আমি বলেছি মা মনে হচ্ছে এই রাগটা গাইবে। বহুবার মিলে গেছে যে উনি জাস্ট একটু সুর লাগিয়েছেন কোনো একজন শিল্পী, তো এতটাই রাগের মধ্যে ডুবে থাকতাম। তো তখন মা এই শুরু করালো, এইখান থেকেই আমার ইন্টারেস্টটা আরও বাড়লো। তার কারণ আমি লক্ষ্য করলাম যে একটা রাগকে শিখতে গেলে মানুষের যতদিন সময় লাগে, আমার তার থেকে অনেক আগে হচ্ছে। কেন আগে হচ্ছে? কারণ ওই পুরো শোনাটা এবং এই যে মাতৃ জঠর থেকে আমি রাগ সঙ্গীত শুনছি, একদমই আমাকে বলছে মা শোন এই রাগটায় এই নোট লাগে, আমি বলছি আমি জানি তো, বলে দেখ এই বন্দিশটা শোন, আমি বললাম এই বন্দিশটাও তো জানি, তুই কবে শিখলি? আমি বললাম না, আমি যে মা প্র্যাকটিস করেছে, আমার কিন্তু অবচেতন মনে কথাগুলো সব আমার মাথায়, রাস্তাগুলো আমার মাথায়, আমি শুধু শুরু করছি আর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি জানতাম না যে এই রাগটার নাম ওই রাগটার নাম কিন্তু ওই রাগের রাস্তাটা, সুরগুলো, পথগুলো আমার মুখস্থ, যেই মা গেছে আমি সঙ্গে সঙ্গে গিয়ে ফেলছি। এইটা আমার একটা, তোমার খুব জেনুইনলি ক্লাসিক্যাল মিউজিকের প্রতি ভালোবাসা ছিল, এবং সেটা আসতে মানে আমার মনে হয় সেটা একদম ছোটবেলা থেকেই শুরু থেকে। এবং বাকিটা আমি যেহেতু কম্পোজ করতাম, গিটার বাজাতাম, আমার অন্য মিউজিকের প্রতিও ভালোবাসাটা অগাধ ছিল। সেইটা আস্তে আস্তে মানে বুঝতে পারলাম এবং বাড়তে শুরু করলো যখন আমি নিজে গান কম্পোজ করা শুরু করলাম। তখন আমি বুঝতে পারলাম যে আমি নানা মিউজিক শুনেছি বা নানা মিউজিক শুনি, পৃথিবীর নানা গান বাজনা থেকে আমার ভালো জিনিসটা বের করার একটা টেন্ডেন্সি আছে, এবং আমার নিজের পথ দিয়ে সেটাকে এক্সপ্রেস করার জন্য নিজের কম্পোজিশন তৈরি করার একটা প্রবণতা তৈরি হয়েছে। বেশ, তো এই জন্য আমি নানা গান বানাতাম। আচ্ছা, এই যে ইন্ডিয়ান ক্লাসিক্যালের প্রতি ভালোবাসা বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক চর্চা করা, এইটা তো একটা অনেকের ক্ষেত্রে দিকে আজকাল, মানে এখন তো অনেক বেশি আমি বলবো, তাও আমি মানে ইয়াংদের মধ্যেও দেখতে পাই কিছু লোক শুনে, বাট স্টিল ইট ইজ নট ভেরি কমন। মানে খুব বেশি লোক যে ক্লাসিক্যাল মিউজিক শুনতে দারুণ ভালোবাসে তা নয়, না, তার চেয়ে বেশি অন্যান্য জিনিস শুনতেই ভালোবাসে। তুমি মানে আমি জানি না এটা এই প্রশ্নটার উত্তর তোমার কাছে আছে কিনা, বাট স্টিল জানতে ইচ্ছা করছে যে রাগ সঙ্গীতের কোন জিনিসটা বা ক্লাসিক্যাল মিউজিকের কি বিষয়টা তোমাকে সবচেয়ে বেশি টানে বা টেনেছে? স্থিরতা, একটা সুরের প্রতি মনস্কতা, নাম্বার 1। নাম্বার 2, মানে আমার যেটুকু জ্ঞান, আমি নিজে, মানে শাস্ত্রীয় সঙ্গীতটা এত বড় জিনিস, বা রাদার সঙ্গীতটাই এত বড় একটা জিনিস যে সারা জীবন 2-3টে জীবন ঘেঁটে ফেললেও তার কুল পাওয়া যায় না। মানে আমি একজন সঙ্গীতের ছাত্র হিসেবে আমার যেটা মনে হয় যে ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে যে
ধৈর্য এবং যে স্থিরতা থাকে, এবং আমার ব্যক্তিগত রিয়েলাইজেশন হচ্ছে যে নোট টু নোট একটা সম্পর্ক, কোন নোটের সাথে কোন নোটের কি সম্পর্ক, সেই সম্পর্কের একটা মজা আছে। মানে সা গা পরপর গাইলে একরকম কালার আসে, সা মা গাইলে একটা কালার আসে, সা ধা গাইলে একটা কালার আসে। এই কালারটা এনজয় করার যে ক্ষমতাটা ঈশ্বর যাদের যাদের দিয়েছেন তারা ব্লেসড। যখন একটা অনুষ্ঠানে গান করতে আসি, 500 লোক বসে আছে কি 1000 লোক বসে আছে, একটা গানকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে গাইলাম, একটু ইম্প্রোভাইজ করলাম, এই 1000 লোকের ভেতরে না 3টে লোকের গলাটা মাথাটা নড়লো, 3 people or 4 people, ওই 4টে লোক ব্লেসড। ওই লোকটা বুঝতে পারলো যে আমি একটা অন্য কিছু করলাম, ও সেটাই এনজয় করলো, বাকিরা কিন্তু হয় না। এটা কারোর দোষ না, এটা ঈশ্বর এই আনন্দ পাওয়াটা যাকে দিয়েছেন। কেউ ড্রিঙ্ক করে আনন্দ পায়, কেউ ড্রিঙ্ক না করে বলে না আমার ড্রিঙ্ক করতে ভালো লাগে না। কিন্তু যার কাছে সেটা দিয়েছেন ভগবান বা ঈশ্বর বা তার ফ্যামিলিগতভাবে যে কোনোই আসুক না, সেই যে মানে সেন্স অফ রিয়েলাইজেশন, সেন্স অফ অ্যাপ্রিসিয়েশন, আর ওই নোটগুলোকে আইডেন্টিফাই যে আমি একটা গানের একটা লাইনকে 4 রকম ভাবে ইম্প্রোভাইজ করে গাইলাম, সেই যে খুশিটা সেই লোকটা পেল, সেই শ্রোতা পেলেন, এটা হয় না। এটা একদম গড গিফটেড, রাইট? যেমন এক একটা আমিও ক্লাসিক্যাল মিউজিকের প্রচণ্ড ভক্ত এবং প্রচণ্ডই শুনি, আমি এবং প্রেমাশিস দুজনই। ধরো কোনো একটা কম্বিনেশন, যে কম্বিনেশনটা একটা রাগ, ধরো সেই রাগের একটা কম্বিনেশন, মানে ভেতর থেকে একটা মনে হলো আহা কি সুন্দর, একটা কি সুন্দর 3টে নোটের একটা কম্পোজিশন, কিন্তু 3টে নোটটাই কি সুন্দরভাবে বেরিয়ে এলো এখান থেকে। এই যে আহাটা বেরিয়ে আসলো, এটা কিন্তু সবাইকে ঈশ্বর দেন না। এবার কারুর হয়তো পরিবারগতভাবে আছে, কারুর হয়তো মাথায় সেই রিয়েলাইজেশনের একটা পাওয়ার এসছে। তো সেই যে জিনিসটা, তো ক্লাসিক্যাল মিউজিকের ওটাই আমার বেস্ট মনে হয়, যে কোনো ধরা বাঁধা জায়গা নেই, আছে কিন্তু রাগ সঙ্গীতে মানে যে রাগটা গাওয়া হচ্ছে তার যে পথটা, তার বাইরে বেরোনোটা যায় না, তাহলে রাগ ভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু একটা রাগকে এক একটা মানুষ এক এক রকম ভাবে প্রেজেন্ট করে, ঠিক একদমই, এবং এত ধীর স্থির একটা জিনিসের মধ্যে অনেকক্ষণ ধরে সেটাকে নারিশ করা, এটাকে অনেকক্ষণ ধরে সেটাকে এনজয় করা, যেটা একটা আধুনিক গানে অতটা হয় না, তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আমি নিজে সব রকম মিউজিক করেই বলছি, তো সেই ক্ষেত্রে না ওই সুরের বিন্যাসটাকে অনেক বেশি মানে এনজয় করা যায়, অনেকটা টাইম দেওয়া যায়, মন দেওয়া যায়, বুঝলাম। একটা ডিভোশন আছে, একটা মেডিটেশন তৈরি হয়, এইটা ক্লাসিক্যাল মিউজিকের। তারপর তোমার ক্লাসিক্যাল মিউজিক শেখাটা চলতেই থাকলো, এবং সেটা ট্রান্সফর্ম হলো টু, সেটা মার কাছ থেকে শেখা শুরু হলো। এইবার মার কাছ থেকে শেখলেন, আমি মানে ভোকাল মিউজিক বা লাইট মিউজিক যাই বলো, আমি যাদের ভক্ত, গানটা শিখতে গেলে আমি ভীষণভাবে ইন্সপায়ার্ড হয়েছি আমার গুরুজির কাছে, মানে অর্থাৎ পণ্ডিত অজয় চক্রবর্তী। তো ওনার গান ওই সময়ের মধ্যে আমার বেস্ট গান, মানে আফটার মান্না দে অ্যান্ড মোহাম্মদ রফি, এরকম একটা লেভেলের গান আমি আর কারুর গলায় শুনিনি। উইথ ডিউ রেসপেক্ট টু অল আর্টিস্ট, বিভিন্ন মানুষের বিভিন্ন স্টাইল আছে। আমি হেমন্ত মুখোপাধ্যায়েরও ভক্ত, আমি কিশোর কুমারেরও ভক্ত, কিন্তু ওনার গানের মধ্যে যে একটা গায়কী ছিল, যে একটা দাপট ছিল, যে একটা স্কিল ছিল, সেটা আমাকে ভীষণ উদ্বুদ্ধ করেছিল। এবং এই যে পুজোর সময় আশা ভোঁসলে আর.ডি. বর্মনের গানের ক্যাসেট কিনছি, অজয় চক্রবর্তীর ক্যাসেট কিনছি, কিংবা ধরো লতাজি সলিল চৌধুরীর কালেকশনস বেরোচ্ছে। হ্যাঁ, ওইটা অ্যাকচুয়ালি মা থেকে শুরু। তো এরপরে মা ছিলেন অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী। আচ্ছা, মানে অমিয়বাবুর এখন 97 বয়স, এখনও পারফর্ম করেন এই বয়সে, ভেরি স্টাউট। এবং মা হচ্ছে অমিয়বাবুর সবচেয়ে প্রথম যাদের ছাত্রছাত্রী, তার মধ্যে মা অন্যতম। আচ্ছা আচ্ছা। তো মায়ের নামটা কি? শিলা চট্টোপাধ্যায়। এবার মার সাথে মাঝে মাঝে মাস্টারমশাইয়ের কাছে যাওয়া শুরু করলাম, জাস্ট শুনবো বলে। ভালো করে কনসার্ট তো শোনা চলছেই, রেকর্ড ক্যাসেট তো শোনা চলছেই ফুল অন।
এবং আমাকে যদি কেউ বলতো যে তোর জন্মদিন তোকে কী দেবো, আমি বললাম রেকর্ড কিনে দাও বা ক্যাসেট কিনে দাও। তো আমার এইটা শুনতে শুনতে এবার গুরুজিকে শুনছি, অজয় চক্রবর্তী। আমি বললাম আমি ওনার কাছে গান শিখলে আমি পুরো জেদ, গান আমি যদি শিখি তাহলে আমি ওনার কাছেই শিখবো, আদারওয়াইজ শিখবো না। মা বললো, আর মাকে যেহেতু নৈহাটিতে কানাইদাস বৈরাগী ছিলেন অজয়বাবুর সবচেয়ে প্রথম গুরু, আমাদের পাড়াতেই থাকতেন, একজন ব্লাইন্ড আর্টিস্ট, অসাধারণ গাইয়েছিলেন। গুরুজি প্রায় ছোটবেলাটা পুরোটাই ওনার কাছে শেখা, যার ফলে মার সাথে, মাকে দিদি বলে, শিলাদি বলে, তো খুবই মাকে শ্রদ্ধা করে, ভালোবাসেন। তা আমাকে মা বললো চল শ্যামনগরের বাড়িতে একবার নিয়ে যাচ্ছি অজয়ের কাছে। গুরুজির কাছে নিয়ে গিয়ে উনি আমাকে শুনলেন, আমি যেটুকু শিখেছি বা রেয়াজ করেছি, শুনে বললেন তুই মাঝে মাঝে এসআরএতে আমার কাছে আসিস, আমি দেখব। আমি যাওয়া শুরু করলাম ইনিশিয়ালি। যে এসআরএতে ঢুকতে গেলে তো ওখানে এক্সাম দিয়ে ঢুকতে হবে, ওখানে তো হয় না, 3টে গ্রেডেশন টেস্ট হয়, তবে তার অ্যান্ড ইটস ভেরি টাফ। এবং আমি ওই বয়সে গান শুরু করলাম সবে, কিন্তু আমি দিনরাত এক করে ফেলেছিলাম, এত শুনতাম, এত রেয়াজ করতাম যে আমাকে পেতেই হবে এটা, মানে অদ্ভুত জেদ চেপেছিল। এবং গুরুজি আমাকে প্রচুর সাপোর্ট করেছেন। গুরুজি আমাকে মাঝে মাঝে এটা কর, এইভাবে কর, এইভাবে কর দেখিয়ে দিতেন। ক্লাসে এসআরের ক্লাসের আগে উনি আমাকে ডেকে নিয়ে, আমি ভোর 4টে ট্রেন ধরে নৈহাটি থেকে আসতাম, এসে আমি ওনার কাছে শিখতাম। এই করতে করতে তাও গুরুজি বললেন যে আমাকে শোনা। তারপর কিছুদিন করার পরে উনি বললেন এবার তুই এক্সাম দে, মানে অ্যাপ্লাই কর। অ্যাপ্লাই করলাম, ফার্স্ট টাইম চান্স পেয়ে গেলাম। এবার জেনারেল ক্লাস হিসেবে তখন আমায় যাতায়াত করে গুরুজির কাছে শিখতে হতো। মানে আমাদের ক্লাসে ধরো এই তুষার, পার্থ, কৌশিকীও তখন ক্লাস 6-এ পড়ে, বাচ্চা মেয়ে, আমরা সব একসাথেই শিখতাম। তো এই চান্স পেলাম, এবং চান্স পাওয়ার পর আমার আরও এনার্জি বেড়ে গেল। আমি আরও চেষ্টা করলাম শেখার এবং রেয়াজ করার সব কিছু। এবং অবশ্যই গুরুর আশীর্বাদ ছাড়া অসম্ভব। আমি ওনার কাছে যা পেয়েছি, ওনার থেকে কিছুই শিখতে পারিনি, কিন্তু যেটুকু পেয়েছি উনি। এবং তারপরে 1 বছরের কি একটু বেশি সময়ের মধ্যে আমি অ্যাডভান্সমেন্টের জন্য, যেখানে স্কলারশিপের জন্য আবার পরীক্ষা দিতে, মানে ফ্রম জেনারেল ক্লাস টু স্কলার, 1 বছরের মধ্যে আমি স্কলারশিপ পাই। হ্যাঁ ঠিক, আমি দেখলাম তুমি স্কলারশিপ নিয়ে সঙ্গে লোকের 2 বছর 4 বছর লেগে যায়, আমি 1 বছরের মধ্যে স্কলারশিপ পেয়েছিলাম। তার মানে তোমার মধ্যে ওই ইয়েটা ছিল খুব, মানে যে আমি এটা মানে খুব মন দিয়ে করেছো, মন দিয়ে, আর মানে ভেতর থেকে, আত্মা থেকে গান গাইতে। ঠিক ঠিক ঠিক। তো পেলাম। তারপর তো এসআরএর জন্য এখানে থাকতে হতো, এখানে তো হস্টেলে থাকতাম, শিখতাম, বন্ধু বান্ধব। তখন আমাদের পুরো একটা ব্যাচ এসআরএর মাঠেতে খেলা, ক্রিকেট, ক্যারাম, টেবিল টেনিস, কিছু বাদ নেই। রাশিদদা ছিল আমাদের থেকে একটু সিনিয়র, রাশিদদা তখন পারফর্মার হয়ে গেছেন। হ্যাঁ, ওই একটা মানুষ ছিলেন, অসাধারণ মানুষ। শুধু গাইয়ে বাজিয়ে হিসেবে তো কি লেভেল, সে তো সারা বিশ্ব জানে। আর শিশুর মতো একটা মানুষ, অসাধারণ। তো আমাদের এই পুরো ব্যাচটা, সিনিয়রদের নিয়ে জুনিয়রদের, আমাদের খেলাধুলো, আনন্দ। ইভেন গুরুজি আমাদের সাথে কখনো এসে খেলতেন। একদিকে উল্লাস কাশালগাজি, অরুণ ভাদুড়ি, অরুণ জেঠু, এদিকে সমর সাহা, জ্যোতিদা, এই একটা বিরাট একটা আমাদের একটা পরিবার ছিল, এসআরএ পরিবার। তো এই শনিবার করে বাড়ি ফিরতাম, রোববার থেকে আবার সোমবার ভোরবেলা এসে হস্টেলে ঢুকে পড়তাম। এইটা ছিল আমার। কতদিন টোটাল? 6-7 বছর মতন। 6-7 বছর। হ্যাঁ, শেষের দিকটা আমি কোর্সটা পুরো কমপ্লিট করতে পারিনি, তার কারণ আমি বাইরে কাজ করা শুরু করেছিলাম। সেটা এনাদের রেস্ট্রিকশন ছিল। আচ্ছা, এদের রুল যে শিখতে গিয়ে বাইরের কোনো প্রফেশনাল কাজ করা চলবে না, বা অন্য কোনো মিউজিক করা চলবে না। সেটাও ইনস্টিটিউশনের একটা রুল, সে সব ইনস্টিটিউটেই থাকে। কিন্তু আমি দেখলাম যে আমার যে কম্পোজ করা গান, আধুনিক গান গাওয়া, আধুনিক গান, ততদিনে সুমনদাকে শুনেছি, নচিদাকে শুনেছি, ঠিক, একটা অন্য ঘরানার গান বাজনা হচ্ছে, নতুন কম্পোজ করার ইচ্ছে জাগছে, লিখছি, সুর করছি, অন্য সুরকারদের সুরে গাওয়ার সুযোগ পাচ্ছি। সেখানে দেবজ্যোতি মিশ্র আমার জীবনের একটা বিরাট, প্রথম দিকে উনি আমার অনেক কাজ আমরা একসাথে বহুবারই করেছি। প্রথম তো করেছি, পরেও করেছি, এখনও করি। আর হচ্ছে ইন্দ্র, মানে ইন্দ্রদীপ, মানে যে আগের নাম ছিল, ও চিরদীপ নাম ছিল। আমাদের সব বন্ধু বান্ধবদের মধ্যে ওর সঙ্গে আমার আলাপ হলো।
আমরা দুজনেই একই সাথে শুরু করেছি ক্যারিয়ার। আমি তোমার এই পয়েন্টটা তো আসবো, তার আগে আমি একটা জিনিস শুধু এই পার্টটাকে কনক্লুড করার জন্য বলবো যে তুমি তখন যখন ITC-SRA-তে ছিলে, আমার তো মনে হয় যে ক্লাসিক্যাল মিউজিক শিখতে শিখতে বা শুনতে শুনতে বা বুঝতে বুঝতে তুমি তো একেবারে মানে খুব এত গুণীজনদের সঙ্গে থাকা মানে বিরাট ব্যাপার আর কি। এবং সেখানে মিউজিক্যাল ফিলোসফির কি পরিবর্তন হলো, মানে ফ্রম ক্লাসিক্যাল টু মডার্ন? না, আমি বলছি যে ধরো ক্লাসিক্যাল মিউজিকের তো একটা নিজস্ব ফিলোসফি আছে, যেমন আমার অনেক ক্লাসিক্যাল মিউজিককে দেখে মনে হয়, মিউজিশিয়ানদের দেখে মনে হয় একটা ডিভিনিটির কানেকশন আছে ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে বলে আমার মনে হয়। সেইটা কি তুমি এই ফেজটাতে এসে আস্তে আস্তে ওইটার মধ্যে একটু ঢুকলে? হ্যাঁ, ডেফিনেটলি একটা ডিভাইন ফিলিং বলো, একটা স্পিরিচুয়ালিটি বলো, সেটা কিন্তু আমার হয়েছিল। এই যে গুরুজি আমাকে ক্লাস নিচ্ছেন, 4 ঘন্টা বসে আছি, এই 4 ঘন্টা একই স্থানে বসে থাকাটাই তো একটা ওই বয়সের একটা ছেলে মেয়ের কাছে লেসন। 4 আওয়ার্স তানপুরা নিয়ে বসে আছি, কিংবা ওপরে রেয়াজ করছি, গুরুজি বলছে শোন আমি বাজার যাচ্ছি, তানপুরা যেন বন্ধ নয়, আমি এসে কিন্তু শুনবো তানপুরা বাজছে, বা আমি নিচে এক কাজ করছি, আমি কিন্তু শুনবো, তোর গলা শুনতে চাই। এটা আমার বাড়িতেও হয়েছে। এটা ডিসিপ্লিনের জন্য না? ডিসিপ্লিন। আমার মা নিচে প্র্যাকটিস করছে, আমি হয়তো একটা ভুল গাইছি, মা নিচে থেকে এখনো টিল ডেট, মার 77, এখনো রেয়াজ করে, এখনো কিছু ছাত্রছাত্রী শেখায়। এখনো কোনো বন্দিশ ভুলে গিয়ে কোনো ভুল শব্দ বললে মা নিচে থেকে চায়, এই এটা একটু ভুল হলো, এটা একটু গন্ডগোল আছে, তুই পরে দেখে নিস, আমি তোকে বলে দেবো ওইখানটা একটু গন্ডগোল করছিস। এটা তো একটা বিরাট ব্যাপার, এটা একটা আশীর্বাদ। তো সেটা আমাকে একটা বিরাট বড় স্থিরতা দিয়েছে। আমার একটা বিরাট, একটা বড় জীবনের বিরাট লেসন, যে লেসনটা আমার মিউজিকে হয়তো কাজে লেগেছে। বেশ, একটা জিনিস জাস্ট আমি মানে জানি না এটা আমি পসিবল কিনা, সেটা হলো যে ধরো এই যে আমরা একটু আগে কথা বলছিলাম না যে কিছু রাগের কিছু কালার্স হয়, তো এটার কি কিছু মানে আমি জানি না এটা পসিবল কিনা, কিন্তু কিছু এক্সাম্পল দেওয়া যেতে পারে মানে উইথ নোটস এইভাবে মানে সে যন্ত্রযন্ত্র নিয়ে বসে তানপুরা মিলিয়ে বসলে হয়তো একটা হয়, কিন্তু আনন্দের মুহূর্ত বা একটু মোরজ, একটু গভীর চিন্তন, কিংবা হয়তো ধরো একটু প্রেম, সেটা যন্ত্র নিয়ে না বসলে আমি চেষ্টা করতে পারি, মানে যন্ত্র নিয়ে না বসলে বোঝানো যাবে না। আমার যেটুকু চেষ্টা, আমি হয়তো যন্ত্র থাকলে তোমাকে খানিকটা হয়তো চেষ্টা করতাম বোঝাতে। আচ্ছা বেশ, এবার আমি আসি তোমার মডার্ন সিঙ্গিং, এবং যেখান থেকে রাঘব চ্যাটার্জিকে ভারত মানে বাংলা চিনলো, তারপরে ভারতবর্ষর জায়গা থেকেও তুমি বা খুবই একটা আরো তোমার আস্তে 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 তুমি রাঘব চ্যাটার্জি হয়ে উঠলে, রাঘবের গান এই ব্যাপারটা আসলো, এটা কবে এবং কিভাবে হলো এটা একটু জানতে চাই। ওই ঠিক SRA-টা যখন চলছে শেষের সময়টা, ওই যে চিরদীপের আমার একসাথে, মানে ইন্দ্রর আমার একসাথে আড্ডা মারা, আমার হস্টেলের রুমেও আসছে, আমি ওর বাড়ি চলে যাচ্ছি, নতুন ধরনের গান বানাচ্ছি, ও আমার গানকে কমপ্লিমেন্ট করছে, আমি ওর গান সুরকে কমপ্লিমেন্ট করছি, বা আমরা দুজনে একটা নতুন ধারার ভাবনা নিয়ে গান বাজনা তৈরি করছি এবং গাইছি। তো আমাদের দুজনের খুব ভীষণ ভালো বন্ডিং। তো আমরা যে গানই ওর শ্যুট করেছি আমি গেয়েছি, জনপ্রিয়, এটা বহুবার প্রমাণিত, অ্যালবামের পর অ্যালবাম। তো আমিও যেহেতু কম্পোজ করতাম, তো একটা অ্যালবামে হয়তো 4টে গান ও কম্পোজ করলো, আমি 4টে গান করলাম, বা ও 5টা করলো, আমি 3টে করলাম। তো ওর গাওয়া, ওর গায়কি, আমিও হাই স্কেলে গাইতাম, ও হাই স্কেলে গাইতো, যার ফলে কি অ্যাজ আ কম্পোজার বা লিসনার বা গাওয়ার রেঞ্জটাও খুব ভালো ম্যাচ করতো। ও হয়তো সবাইকে দিয়ে সব গান গাওয়াতেই পারবে না, কারেক্ট, ওর নিজের প্রাণের যে এক্সপ্রেশনের ইচ্ছেগুলো, ভালোবাসাগুলো, সেগুলো ও আমাকে বলতো, এবং আমি অবলীলায় সেগুলো গাইতে পারতাম, এবং আমি ওর স্টাইলটাকে ভীষণভাবে রপ্ত করে ফেলেছিলাম, যার ফলে ওর আমার গানগুলো প্রচণ্ডভাবে জনপ্রিয় হতো। তো এইখান থেকেই কিন্তু আমরা চলো লেটস ডু সামথিং। এই করতে করতে যেটা হলো, এখানে একটু দেবুদা হয়তো আমাকে একটু জিঙ্গল গাওয়াচ্ছে, কেউ হয়তো সিরিয়ালের টাইটেল গাওয়াচ্ছে, ও তারপর কাজ করতে শুরু করলো, ওর সঙ্গে এটা ওটা নানা কাজ। তাছাড়া যত মিউজিক ডিরেক্টর, ছোট বড় মাঝারি, সবার সাথে কাজ শুরু হলো। প্রথম হিট কোনটা? হ্যাঁ, সেটাই বলছি, SRA তখন জানতে পারলো, এবং SRA-কে আমাকে বলতে বাধ্য হলাম আমি।
তখন গুরুজি আমার প্রতি একটু দুঃখ পেয়েছিলেন এবং রেগেও গেছিলেন, রাদার অভিমানও করেছিলেন। তার কারণ কি, গুরুজির খুব শখ ছিল বা স্বপ্ন ছিল যে ওনার ছাত্র হিসেবে আমি পিওর ক্লাসিক্যাল মিউজিক অর্থাৎ খেয়াল ঠুমরিটাই ভালো করে গাই। কিন্তু আমি আবার এইসব অনেক দিকে মাথা দিতে গিয়ে, তোমার এটার কারণ বোধহয় আমার মনে হয় যে তুমি যেহেতু ছোটবেলা থেকে এত রকম মিউজিক শুনেছো। হ্যাঁ, এবার সেইটাতে এসআরও ক্ষুণ্ণ হলো। এসআরএ বললো না, তাহলে আমরা কন্টিনিউ করাতে দিতে পারবো না। তো আমি বাধ্য হয়ে তখন 98 নাগাদ এসআরএ ছেড়ে দিলাম, ছাড়তে বাধ্য হলাম। এবং ওনারাও আপত্তি করছিলেন, গুরুজিও খুব বকাবকি করলেন। অনেক দিন পর্যন্ত গুরুজি সেই দুঃখ রাগ আমার প্রতি ছিল, কিন্তু সেটাকে আমি আশীর্বাদ বলেই মনে করি। তার কারণ গুরুজির মানুষটা না থাকলে আমি গান সাই বেরোতো না আমার। আর এই যে গায়কি তৈরি করা, বাংলা আধুনিক গানে যে আমি ক্লাসিক্যাল মিউজিকের যে ব্লেন্ড তৈরি করার চেষ্টা করেছিলাম, একটা তো ঘরানা তৈরি করেছিলাম যেটুকুই পারি, একদম সেটা কিন্তু ওই মানুষটার জন্যই। কারণ আমার ওনার গান থেকে আমি বুঝেছিলাম যে একটা গানকে কীভাবে সাজানো যেতে পারে। তো যাই হোক, তো আমি ছাড়তে বাধ্য হলাম। 97-এ যখন ছাড়লাম, তার আগের বছর ফ্রিডম 50 কনসার্ট বলে একটা বড় কনসার্ট হয়েছিল নজরুল মঞ্চে। তখন নজরুল মঞ্চ খোলা, ওয়েটি। সেখানে তার 96-এ আমি একটা কম্পিটিশানে নাম দিয়েছিলাম। সে কম্পিটিশানটার নাম করেছিল HMV। তখন HMV নাম ছিল, সারেগামা তো পরে ছিল। HMV গোল্ডেন ট্যালেন্ট কন্টেস্ট হান্ট। নিজের গান, নিজের লেখা, নিজের সুর করা, নিজের গাওয়া, এটা ছিল ক্রাইটেরিয়া। আমি সেটাতে পার্টিসিপেট করেছিলাম চুপি চুপি, এসআরএতে না বলে। আচ্ছা। অ্যান্ড আই গট দ্য ফার্স্ট উইনার। আই ওয়াজ দ্য উইনার। আচ্ছা। উষাদি জাজমেন্ট ছিলেন, আমার মনে আছে। উষাদি ছিলেন, আরও কে কে ছিলেন, আমাদের উষাদি ছিলেন। এইটার পরে ওরা ডিসিশন নিয়েছিল যে এই ছেলে, মানে ওদের তো একটা দায়বদ্ধতা থেকে যায় যে সারেগাঁও যে HMVর গোল্ডেন কনসার্টে ফার্স্ট হলো, শুধু প্রাইজ দিলাম কেন, তাকে একটা কিছু সুযোগ তো দিতে হবে গাওয়ার। 97-এ ফ্রিডম 50 কনসার্ট ইয়েতে নজরুল মঞ্চে হচ্ছে। আমাকে তখন সব টপ আর্টিস্ট, মানে নচিদা, ক্যাকটাস তখন বিরাট নাম হয়ে গেছে, অঞ্জন দত্ত, আমাকে বলা হলো, শোনো, আমরা তোমাকে একটা সুযোগ দেব। আর আমি তখন আমার লাইফের প্রথমে বেশ কিছু বছর আমি একা গিটার বাজিয়েই পারফর্ম করতাম। স্কুল বলো, কলেজ বলো, যেখানে ছোটোখাটো অনুষ্ঠান, পাড়ার জলসা, একাই বাজিয়ে গাইতাম। তখন নিজের গান কম ছিল, টুকটাক নিজে কবিতাতে সুর টুর করতাম। আর কখনো হয়তো সুমনদার দুটো গান গাইলাম, কখনো হয়তো সলিল চৌধুরীর কোনো কম্পোজিশন গাইলাম, মান্না দে গাইলাম, এসব গাইতাম। তো বলে, তোমাকে আমরা সুযোগ দেবো, তুমি নিজের গান বানিয়েছো। আমি বললাম, হ্যাঁ, কিছু তো সবে। তাহলে ওই মাঝে একটা ফিলার, ওই যখন পেছনে ড্রামসগুলো সেট আপ হবে, সাউন্ড চেক হবে, তখন তো পাবলিক ভর্তি হয়ে থাকবে। তুমি জাস্ট একটা দুটো গান তুমি জাস্ট গিটার বাজিয়ে একা গাইবে, যাতে পাবলিক একটু, মানে বেসিক্যালি আমি একটা টিজার ছিলাম, মানে একটা ওপেনিং অ্যাক্ট। হ্যাঁ, ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছিলেন সেইটার অ্যাঙ্কার। আচ্ছা, বাবা, ভিক্টর দা। এবার আমাকে অ্যানাউন্স করা হলো যে আমরা নতুন এই এতক্ষণে এই পেছনে ব্যান্ড ট্যান্ড সেট হচ্ছে, অমুক আমাদের অঞ্জন দত্ত আসবে, না কেউ একটা তখন ছিল, আমার নয় ক্যাকটাস বা কিছু। তা নতুন একটি ছেলে, গোল্ডেন ট্যালেন্ট কন্টেস্ট HMV কনসার্টটা ওরাই মানে মেন স্পন্সর ছিল। রিয়েলের গৌতম করেছিল শোটা পুরো। তো আমরা একটুখানি আপনাদের একটা নতুন ছেলেকে ডাকছি, ও আমাদের কন্টেস্টে ফার্স্ট হয়েছে, ও আপনাদের একটা দুটো গান শুনে। এবার নামটা শুনেই লোকজন আওয়াজ ফাওয়াজ দিতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আবার কে করতে গেলো, নতুন এরা কে ছেলে জানি না, বোর করছে, বোর হবো, চ ঘুরে আসি, চা খেয়ে আসি, ইত্যাদি ইত্যাদি। আমাকে তো কেউ চেনার তো প্রশ্নই নেই। আমি একটা হলের একটা টুল, সেটাও কেউ এগিয়ে দিল না, হেল্প করলো না। আমি এক হাতে টুল, এক হাতে গিটার নিয়ে একাই ঢুকে গেলাম স্টেজে, সাহস মনের জোর নিয়ে গিয়ে দুটো গান গেয়েছি। হল উত্তাল হয়ে গেছে। একটা গান ছিল পূর্ণেন্দু পত্রীর লেখা বড়ে গোলাম, আমার সুর করা ছিল, আমার প্রথম অ্যালবামের গানটা রেকর্ড হচ্ছে সেই গানটা। আর একটা কি গান গেয়েছিলাম মনে পড়ছে না। উত্তাল হয়ে গেল, এই ছেলেটা কে, পুরো গুঞ্জন শুরু হয়ে গেল। HMVর কর্তারা ছুটে এসে লোকজনের ডিমান্ডে আমায় বলল, অসাধারণ হয়েছে গান, তোমাকে আরো দুটো গান গাইতে হবে। এই হচ্ছে আমার মানে একটা বড় ব্রেক।
এই গাওয়ার পর HMVর কর্তারা দেনান দেয়ার ডিসিশন নেয় যে আগামী পুজোতে এই ছেলেটির নতুন গানের অ্যালবাম বেরোবে। সেই প্রথম অ্যালবামের নাম হচ্ছে ভোরের আলো। ভোরের আলোর কম্পোজ করা হচ্ছে ইন্দ্রদীপের। তোমার কথা ভেবে আমার রাত ভোর হয়ে যায়, খুব জনপ্রিয় গান ইন্দ্রদীপের। এই বড়ে গোলাম আমার, আরও অনেক অনেক গান। এই হচ্ছে আমার অ্যালবাম ফার্স্ট। ওরা নিল, আমাকে আর্টিস্ট হিসেবে সাইন করলাম সারেগামা HMVতে। তো ওখান থেকে গানটা যখন বেরোলো, হ্যাঁ, তখন কিরকম রেসপন্স পেলে? মোটেই ভালো না। তার কারণ একটা নতুন ধরনের গান, টিপিক্যাল আধুনিক গানের মতো নয়। বারে গোলাম গানটা মানে গান ধরেছেন বারে গোলাম, যেটা ওই গানটাই তো? এটা তো আমি তখনই শুনেছি। হ্যাঁ, তখনই শুনেছি। তো একটু এক্সপেরিমেন্টাল মিউজিক, একটু গায়কিটা আলাদা। কিছু মানুষ দারুণ নিল, কিছু মানুষ বললো কিরম যেন একটু গাই। কিন্তু এই করতে করতে গানের অ্যালবাম আস্তে আস্তে মুভ আউট করলো। তারপরে লোকের, আমাদের নিজেদের প্রমোশন করতে হতো। এই দোকানে দোকানে গিয়ে একটু দেখবেন, ক্যাসেটটা একটু দেখবেন, আমি নতুন অ্যালবাম করেছি, একটু দেখবেন নতুন গান। আর তখন যেটা এত টাফ ছিল, কারণ ওই সময়টা না কিছু বছর শুধু রিমেক চলতো। ঠিক, সব শিল্পীদের রিমেক অ্যালবাম বেরোতো। রিমেক, আমি কোনোদিনও রিমেক করিনি। একটা গান কখনো সখনো হয়তো কোনো ট্রিবিউট গানের অ্যালবামে অন্য শিল্পীদের সাথে গেয়েছি। শ্রীকান্ত দার মনের জানলা তখন খুব ফেমাস। আরো শ্রীকান্ত দা, সবাই তখন কোম্পানিরাও করতো না, রিমেক একদম কোম্পানি বলে দিত যে নতুন গান না করবো না। তো কিন্তু তখন একটা রিমেকের খুব ভালো জমানা এসেছিল, খুব ভালো যারা গেয়েছেন তারাও অত্যন্ত ভালো গেয়েছেন। নতুন ওই জেনারেশনকে তো অনেক পুরনো গান তারা শুনিয়েছেন, একদমই একটা ক্রেডিট। 100%। কিন্তু আমি জেদ ধরেই বসেছিলাম সারা জীবন, আজও বসে থাকি, যে আমি নিজের গান করব, আমি নিজের ক্রিয়েশন লোকের কাছে পৌঁছবো, অন্যের জিনিস ধার করে আমি কিছু করব। ফার্স্ট হিট গান কোনটা? ফার্স্ট হিট গান যদি সেইভাবে বলো তাহলে 90 প্রথম ওই 8-এর প্রথম গান, প্রথম অ্যালবামে তোমার কথা ভেবে আমার রাত ভোর হয়ে যায়। আচ্ছা। এবং সেই অর্থে হিট নয়, কম। তারপরে 99-এ কে বোঝে বলে একটা অ্যালবাম বেরোলো, তাতে ইন্দ্রর করা তুমি নেই বলে। তুমি মনে আছে? আমি সরি বললেই আমার মাথায় ইয়েটা চলে আসলো। ওইটা প্রথম, ওইটা অ্যাকচুয়ালি ঠিক বলেছো, তুমি নেই বলে সবচেয়ে আগে হিট। তখন আগে হিট। তারপর পর অ্যালবাম বেরোতে থাকলো, শারদিয়া, সামিয়ানা, কে বোঝে, বিভিন্ন অ্যালবাম পর হতে। কিন্তু প্রত্যেক অ্যালবামেরই না একটা গান, দুটো একটা করে গান মানুষের ভালো লাগতো। আর আমার স্টেজ পারফরমেন্স মানুষের ভালো লাগতো। পরে আমি আস্তে আস্তে হারমোনিয়াম, একটা তবলা, একটা গিটার প্লেয়ার, দুজন তিনজন পারফর্মার, তার পরবর্তীকালে কিবোর্ড টিবোর্ড ইত্যাদি 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 তৈরি হলো। কিন্তু এইভাবেই আমার গ্র্যাজুয়ালি তৈরি ব্যাপারটা। এবার তো তুমি অ্যাকসেপ্টেড হলে মানুষজনের কাছে, এবং প্রথম অ্যাকসেপ্টেন্স কিন্তু তোমার ওই শোটাই, যেখানে ওই পুরো লোকজন অত ওইভাবে মেতে উঠলো। ঠিক। এবং এই অ্যাকসেপ্ট হওয়ার পর আর্টিস্টের উপর তো একটু রেসপন্সিবিলিটিও বাড়ে, ভীষণভাবে বেড়ে গেল, উৎসাহ বেড়ে গেল, রেসপন্সিবিলিটিও বেড়ে গেল। কারেক্ট। এবং তারপর জার্নিটা, এখন তো তোমার 25 বছর হয়ে গেল, 26 বছর বোধহয়, 25 বছর, মানে 99 থেকে যদি 98 থেকে অফিসিয়ালি ধরলে, হ্যাঁ বেশ। তারপর একটা জিনিস হয়, প্রত্যেকটা আর্টিস্টের ক্ষেত্রেই হয়, যে একটা টাইম থাকে যে টাইমে সেটা বুম পায়, তারপরে জীবন মানে তারপরে তারও একটা নিজের একটা গ্রোথ তৈরি হয়, নিজের ইমোশনাল গ্রোথ তৈরি হয়, এবং তারপর আস্তে আস্তে ধারাবাহিকভাবে চলতে থাকে। এবার তোমার তারপরে বড় বড় কিছু মানে ঘটনা তোমার জীবনে ঘটেছে, তার মধ্যে একটা যেরকম ICC ওয়ার্ল্ড কাপের থিম সং, অনেক পরে তো 2011। কিন্তু আমি বলছি মানে এগুলো খুব ইম্পর্টেন্ট ঘটনা। দেবদাস বিরাট ঘটনা। এইগুলো কিভাবে ঘটলো, মানে এই মাইলস্টোন গুলো কি করে পৌঁছলে? এইটার কারণ হচ্ছে, আমি যেহেতু শুধু বাংলা গান নিয়ে খুশি থাকতাম না, আমি প্রচুর হিন্দি গাইতাম, গজল চর্চা করা, হিন্দি ভাষার গান গাইতে ভালো লাগা। তো হিন্দি করতে করতে আমরা এক ভদ্রলোক, যার কথা আমার লাইফের না বললেই নয়, তার নাম ছিল প্রমোদ শঙ্কর। আমি তখন একটু বম্বেতে ট্রাই করার জন্য মাঝে মাঝেই চলে যেতাম। এই ডিরেক্টর, ওই প্রডিউসার, অমুক কোম্পানি, অ্যালবাম কোম্পানি, মিউজিক কোম্পানিদের কাছে
যদি চান্স পাই, যদি একটা অ্যাড গাইতে পারি তো যেতাম। ইন্দ্রও আমার সাথে যেত, কখনো আমরা একসাথে দুজনে কোথাও কোথাও যোগাযোগ করা, আমরা এগুলো খুব করতাম। তো আমার হিন্দিটা ভালো যাতে হয় সেই জন্য আমরা একটু গান, ইন্দ্রর প্রচুর ভালো হিন্দি কম্পোজিশন ছিল, সেগুলো গাইতাম। ও আমাকে অনেকগুলো জিনিস বলে দিত, আমি আমার মতন করে গাইতাম। ও তো এইটা চলতে থাকতো। তো আমরা ভাবতাম যে বাংলা অ্যালবাম তো বেরোচ্ছে পরপর, প্রতি বছরই হচ্ছে এবং মোরাললেস গান জনপ্রিয় হচ্ছে। এবং এফএম খুব সাপোর্ট করতো আমাদের। এফএম তখন, এফএমে আমাদের নতুন সব গান, যারা নতুন গান করতো, ভালো ভালো গান এফএম কিন্তু মানে সিরিয়াসলি বাজাতো, যার ফলে মানুষের কাছে পৌঁছতো, যেটা পরবর্তীকালে আনফর্চুনেটলি বন্ধ হয়ে গেছে। এবং সেটা অত্যন্ত খারাপ। বাংলায় বসে এফএমে বাংলার এখনো একটা দুটো চ্যানেল একটু আধটু চালায় আমাদের গান, কিন্তু বাকিরা চালায় না। কিন্তু সেটা আমাদের সব বাংলা শিল্পীদের কাছে একটা বিরাট বড় সুবিধে ছিল। এনিওয়েজ, তো হিন্দিটা করতে করতে তো আমরা হিন্দিতে কাজ করবো, শুধু বাংলা কেন, আমরা ন্যাশনাল কাজ করবো, এটা আমার বড় বড় স্বপ্ন ছিল। তো আমরা যেতাম, আমি আর ইন্দ্রই বেশি, ভীষণ মানে হরিহর হত্যা বন্ধু, চেষ্টা করে। এই সময়ে টাইমস মিউজিকের প্রমোদ শঙ্করজি বলে এক ভদ্রলোক, যিনি নতুন ট্যালেন্টস, নতুন মিউজিশিয়ান সিঙ্গার্সদের খুব গাইড করতেন এবং উনি খুঁজতেন ভালো করা গাইছে, তার সঙ্গে আমাদের আলাপ হয়ে যায়। এবার উনি আমার গান শোনার পরে প্রচণ্ড মুভড হন। উনি বলেন যে এই ছেলে তো সাংঘাতিক গায়। মানে এটা ওনার ভার্সনটা বলছি, যে উনি আমাকে এতটাই স্নেহ করতেন যে চলো তুমি হিন্দি মে কুছ করতে হয়। আর ওনার বম্বেতে বিরাট কানেকশন ছিল এবং সাউথেও বিরাট কানেকশন ছিল। তো উনি এটা ওটা টুকটাক চলছে তখন বম্বেতে, মানে এই জিংলি টিংলি এসব করছি, আবার কলকাতাও সামলাচ্ছি, এখানে ফাংশন করতে হবে, তখন এখানে তো আমার রুজি। একটা কথা কি, আমি একমাত্র আর্টিস্ট যে বাংলায় একটা নামডাক হওয়ার পরে আমি হিন্দিতে ট্রাই করেছি, যার ফলে আমি বাংলাকে কোনোদিন ডিপ্রাইভ করে যেতেও পারলাম না। তার কারণ আমি দেখলাম যে এখানে এত কাজ। এবার যাই হোক, প্রথম অ্যালবামটা চেন্নাইয়ের একটা কোম্পানি থেকে ঠিক হলো, কসমিক মিউজিক থেকে। আমার প্রথম হিন্দি বেসিক ইন্দ্র 4টে গান, আর মধু মুখোপাধ্যায়, বিখ্যাত গিটার কম্পোজার, মধুদা ভীষণ গুণী লোক, ওরা দুজনে 4টে 8টা গান। অ্যালবামের নাম ছিল রিশতা। আচ্ছা। তার ভিডিও চ্যানেল ভি, এমটিভিতে রেগুলার আসতো। আচ্ছা। সারা ইন্ডিয়া ঘুরে শ্যুট করেছিলাম এবং এই ভেরি ভেরি এক্সপেন্সিভ ভিডিও, মানে ফিল্ম ক্যামেরায় শ্যুট করা ভিডিও। রিশতা, আমার গান যারা শোনে তারা রিশতার গান শুনেছে, এখনো শোনে। খুব টাইম অ্যাহেড অ্যালবাম ছিল, এত ভালো মিউজিক করেছিল ওরা, এত কোয়ালিটি তার মিউজিক প্রেজেন্টেশন ছিল এবং প্রোডাকশনটা ছিল সাউথের সব সুপার সব মিউজিশিয়ানরা তাকে বাজিয়েছিলেন। এই অ্যালবামের প্রমোদজির জন্যই সম্ভব হয়েছিল। গান লিখেছিল সঞ্জীব তিওয়ারি, যে আমাদের কলকাতার ছেলে এবং এফএম এরও এক সময় প্রডিউসার ছিল। আচ্ছা। সঞ্জীব তিওয়ারির লেখা, ওদের দুজনের সুর আর আমার গাওয়া। আর স্টিফেন দেভাসি, যে রহমানের স্টুডেন্ট ছিল, মানে হি ইজ আ নেম, বিদেশে বেশি থাকে এখন। ওর তখন 21-22 বছর বয়স, ও ছিল, ওর প্রথম অ্যালবাম ছিল এটা। ঠিক ওই সময়টাই শঙ্কর মহাদেবনের এসপি বালাসুব্রমণিয়ামের অ্যালবাম ব্রেথলেস, না তাহলে বিশ্ববিনায়ক, ও গণনায়ক, এই অ্যালবামটার গুলো ওই সময় রেকর্ড। আর আমার রিশতা, ঢুন্ডে সাহারা, রিশতা, এই যে হিন্দিটা আমার রেকর্ড হচ্ছে, আমরা তখন চেন্নাইতে বসে আছি, ওখানে রেকর্ড চলছে। সঞ্জয় লীলা বানসালি দেবদাস বানাতে কোনো কারণে কলকাতার সাথে কানেকশন হয়েছে। তখন কলকাতার সিনিয়র মিউজিক ডিরেক্টরদের মধ্যে দেবুদাকে বলেছে যে আই নিড আ নিউ ফ্রেশ ভয়েস হু ক্যান সিং আ লং নোটস উইথ আ বিগার রেঞ্জ অফ ভয়েস কোয়ালিটি। এরম কাউকে আমাদের একটা চাই, যে ফোক জানে, ক্লাসিক্যাল জানে। তখন দেবুদা বললো একটাই ছেলে আছে, ও আমাকে ফোন করে বললো তুই ইমিডিয়েট যোগাযোগ কর। ওরা আমাকে ফোন করলো, আমায় বললো যে, আমাকে কানে হেডফোনে বলছে যে আপ থোড়া ইয়ে গাকার শোনাইয়ে। ওর যে মিউজিক ডিরেক্টর মন্টি শর্মা, কোন পার্টটা গাইতে বলছিল? ওটা গিয়ে শোনালো, ওই দেবদাস একটা থিম সং ছিল,
ও নাইয়া রে Correct. মন আমার মন কাঁদে মন, যখন সেই শাহরুখ খান শেষ ঠিক ওই ঐশ্বরিয়া দৌড়চ্ছে আর শাহরুখ খান এসে লাস্ট ব্রেথটা ওর, তারপরে ওর গেটের সামনে এসে মারা গেল, আর ও ছুটে আসছে, দেখা হলো না, গেট বন্ধ করে দিল ওর হাজবেন্ড। সেই সিনটা একটা খুব আর্তনাদের গান, একটা খুব কষ্টের একটা প্যাশনের জায়গা। তা আমাকে ফোনে বলছে ইয়ে থোড়া শোনাই, পিয়ানো বাজছে, আমি শুনছি, আমি চেন্নাইতে বসে আমি গাইছি, ফোনে গাইছি। 2-3 বার শুনে बोलो ठीक है हम लोग फ्लाइट टिकट भेजेंगे आप चले कल चले आइए। পরের দিন সকালে ফ্লাইটে দৌড়লাম চেন্নাই থেকে বম্বে। সেই দিন সারাদিন শুটিং হলো, সঞ্জয়জি ছিলেন, আমাদের ইসমাইল দরবার মিউজিক ডিরেক্টর, মন্টি ওর অ্যাসিস্ট্যান্ট, গানটা গাওয়ালো, ওরা খুব খুশি হয়েছিল। ওই যতগুলো পার্ট, কিছু ব্যাকগ্রাউন্ড, ভোকালস টোকাল সব। বাহ, এইটা একটা বড় ব্রেক হলো, এবং সেটা কলকাতা মিডিয়া জানলো। আর আনন্দবাজার, যার কথা না বললেই না, যারা আমাকে প্রথম ডে 1 থেকে প্রচুর সাপোর্ট করেছে, আনন্দবাজার পত্রিকার কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। তারা আমার প্রতিটা কাজকে আলাদা আলাদাভাবে তারা মানুষের চোখের সামনে এনেছেন। আনন্দবাজার পত্রিকা আমার ভালো ইন্টারভিউজ করা, ভালো কিছু হলে, ভালো শো, ভালো ফিল্ম, সবসময় তারা আমাকে ইয়ে করেছেন। এবং এটা হলো 2002 কারেক্ট 2002 আমার বড় মেয়ে ঠিক জন্মেছে, তারপরে পরেই আনন্দী, আমার 2 মেয়ে আনন্দী, আহিরি, ওরা দুজনেই গান বাজনা করে, পরে ওদের কথা বলবো, আমি জিজ্ঞেস করব, ওটা আসবই, অবশ্যই আসবো। তো সেই এটা একটা বড় ব্রেক, বিরাট ব্রেক, বিরাট। এবং তারপরে আমি ওই যাতায়াত করতে থাকলাম। তারপরে আমি 1 বছরের পরে আমি শিফট করলাম, যে বম্বেতে গিয়ে আমাকে শিফট মানে কি, আমি আমার বউ মেয়ে চলে গেলাম কলকাতায়। উইকেন্ডে আসতাম, ফ্রাইডে রাতে আসতাম বা স্যাটারডে সকালে ফ্লাইটে আসতাম, 2-3টে শো করতাম, আমার হয়তো সোমবার চলে যেতাম। এইভাবে আমাকে করতে হতো। আর এখানে তো হিউজ কাজ, বম্বেতেও টুকটাক পাচ্ছি, লোকে ভালোবাসছে, স্ট্রাগল চলছে, স্ট্রাগলটা তো থাকেই, সে তো থাকেই, আজ মানে সারা জীবন আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমিও মনে করি যে আজও আমি স্ট্রাগল করছি আরো বেটার করার জন্য, তাই মনে হয়। অ্যাবসলিউটলি, মানে আমি এক সময় খুব স্ট্রাগল করেছি, আর আমি এটাকে স্ট্রাগল বলিও না, এটা তো জার্নি। আমি তো এটা জেনে এসেছি। আমার খুব কষ্ট হয়েছিল, আমি না মুড়ি খেয়ে গান গাইতাম, এগুলো বেকার কথা। মানে এগুলো আমি মনে করি যে আমি তো এটা ভালোবেসেই এসেছি, আমি তো এই পথটা বেছেছি নিজে থেকে, একদম। তার হার্ডলস গুলো তো আমাকে পেরোতেই হবে। আর আমার তো মনে হয় যে কোনো এই ধরনের, তুমি তো এমন কিছু করো না যে একটা চাকরি তো করছো না, তুমি তো জানোই প্রথমে যে চাকরি করবো না, ওই জন্য আমি এটা করবো। এবং তুমি তো জানো যে এটা একটা জার্নি, প্রতিদিন আমাকে আরো উন্নত হতে হবে, প্রতিদিন লড়াইটা লড়তেই হবে, প্রতিদিন শিখতে হবে, প্রতিদিন লড়তে হবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। একদম। এবং এবার সেটা তো মানে তারপর বম্বেতে তুমি অনেকদিন মানে থাকলাম, যাতায়াত করতাম, আবার থাকতামও, কিন্তু এখানে এত বেশি কাজের চাপ বেড়ে গেল যে আমি ওটা কন্টিনিউ করতে পারলাম না। এবং আরেকটা মানে রাজেশ রোশনজি থেকে শুরু করে সবার সাথেই সিটিং করেছি। তারপর ওদের শঙ্কর এহসান লয়, ওদের সাথে কাজ করলাম, সাজিদ ওয়াজিদের সঙ্গে তেরে নামে কাজ করলাম সলমান খানের। ঋতুদা আমাকে রেনকোটে গাওয়ালেন, দেবুদার মিউজিক ছিল, এবং সেটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমার গানটা ঋতুদার এত পছন্দ হয়েছিল যে পিয়া তোরা ক্যাসা অভিমান, অনেকেই জানে যে ওটা হরিহরনজিকে দিয়ে গাইছিল। হরিহরনজি আমাদের কাছে আমার গুরু সমান একজন মানুষ, ওনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। সেটা কিন্তু অ্যালবামে রাখার জন্য, কিন্তু ঋতুদা এমন একজন ডিরেক্টর, উনি ফিল্মে হরিহরনজির মতন এত সিনিয়র মোস্ট একজন আর্টিস্ট গাওয়ার পরেও সেম গান উনি ফিল্মে আমার ভয়েসটা রেখেছিলেন। ফিল্মে কিন্তু হরিজির গাওয়াটা নেই, আমার গানটা আছে। এটা আমার কাছে একটা কত বড় পাওয়া, বিরাট পাওয়া। হ্যাঁ, আমি হরিজির তুলনায় কিছুই গাইতে পারি না, উনি কত বড় একজন শিল্পী, কিন্তু আমার ভার্সনটা ঋতুদার এত পছন্দ হয়েছিল, মানে আমার ভার্সনটা ফিল্মে, আর সিডিতে হরিজির ভার্সনটা ছিল। তো এইরকম চলতে থাকতো নানা রকম। বেশ, এই যে তুমি এতদিনের তোমার জার্নিটাও তো একটা সময় 25 বছর হলো। 25 বছর তো আমরা মানে অফিসিয়ালি হলো, তার আগে তো জার্নিটা শুরু হচ্ছে 9 বছর থেকে। অ্যাকচুয়ালি তো জার্নিটা ওখান থেকেই শুরু, মিউজিক্যাল জার্নি। এবার আমাকে একটা কথা বলো যে ওভারঅল মিউজিক ইন্ডাস্ট্রি বদলে গেছে,
মানুষের মিউজিক শোনার টেস্ট বদলে গেছে, তুমি যেখান থেকে শুরু করেছিলে প্রফেশনালি। আর মিউজিকের যে মিউজিকের যে ওভারঅল সাউন্ড, সেটাও আস্তে আস্তে বদলেছে। হ্যাঁ, তো একজন আর্টিস্টকে যেটা এইটার মধ্যে তো নেভিগেট করতে করতে যেতে হয়, তো সেইটা তোমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কতটা চ্যালেঞ্জিং মনে হয় তোমার, যে এই প্রত্যেকটা মুহূর্তে সব কিছু চেঞ্জ হচ্ছে, সেটা অ্যাকসেপ্টেন্সের জায়গায় আসা বা নিজের জায়গাটা ধরে রাখা? তোমার তো একটা নিজস্ব আইডেন্টিটি আছে, এটার সঙ্গে এই অ্যাকসেপ্টেন্স, এই দুটোকে ব্যালেন্স করা কতটা ডিফিকাল্ট মনে হয়? হ্যাঁ, শক্ত তো বটেই। আমার মনে হয় এই ব্যাপারটা ডিফিকাল্ট অতটা মনে হবে না যদি তুমি সাবজেক্টটা সম্পর্কে আরও ভালো জানো, পরিবেশ পরিস্থিতির যে চেঞ্জেসটা সেটাকে অ্যাকসেপ্ট করো হোল হার্টেডলি। এখন সব হচ্ছে, সব বাজে, আমাদের সময়টা ভালো ছিল, এই ব্যাপারটা যাদের মধ্যে থাকবে তারা এটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। ঠিক। আমি অজয় চক্রবর্তীর গান ডাগরনয়নে শুনেছিলাম, বা আমি জ্ঞানপ্রকাশ ঘোষের কম্পোজিশন শুনেছি, মানে আমি এখন রণজয় একটা নতুন মিউজিক ডিরেক্টর, সে একটা সুন্দর সুর বানিয়েছে, লিখেছে ভালো, বা অনুপম, সেটাকে আমি অ্যাকসেপ্ট করবো না, কখনো না। আমি খুব বড় ভাবে মানুষ, এবং এই চেঞ্জেসটাকে আমি খুব স্পোর্টিংলি নিই, যার ফলে আমি কিন্তু এখন নতুন ছেলেমেয়েরাও, মানে যারা নতুন জেনারেশনের মিউজিক কম্পোজার, তাদের সাথেও আমি কিন্তু কাজ করছি, এবং তাদের সাথে কাজ করে তারাও খুশি, আমিও খুশি। আমি তো তার কাছে আশা করব না যে ওর কম্পোজিশনটা ইন্দ্রদীপের মতো হবে, কিংবা অন্য কোনো সিনিয়র মিউজিক ডিরেক্টরের মতো হবে। তা কেন হবে? প্রত্যেকের তো একটা নিজস্ব আইডেন্টিটি আছে, তার একটা ভাবনা চিন্তা আছে, একদম একদম, তার লেখার স্টাইলটা তার মতনই। তো সুতরাং আমি দেবুদার সঙ্গেও গান গাইছি, কিংবা ইন্দ্রদীপের সাথে, কিংবা অন্য যত মিউজিক ডিরেক্টরদের সাথে আমি কাজ করেছি কলকাতাতে, আমার পরবর্তীকালে অনুপমের সুরে গাইছি, কখনো স্যাভির সুরে গাইছি, কখনো যারা এখন সিনেমা যখন আমি যেরকম সুযোগ পাই, আমি সিনেমার গান একটু কমই পাই, কারণ আমি একটু কোয়ালিটি হয়তো, মানে আমি যেহেতু ক্লাসিক্যাল গান বাজনাটা বেশি স্ট্রংলি করি, বা ওই গায়কিতে মানুষ কখনো আমাকে হয়তো ওই ধরনের গানের জন্য ডাকে, হয়তো সব গানে বা রোম্যান্টিক গানে হয়তো আমি সব সময় সব গান গাওয়ার সুযোগ পাই না, কিন্তু যেখানেই পেয়েছি তার আমি বেস্টটা দিই। যেমন জিতের সাথে, জিৎ গাঙ্গুলির অনেক ছবিতে গিয়েছি, এবং সেগুলো খুবই জনপ্রিয়। হ্যাঁ, সেই বসে বসে ভাবি, শুভদৃষ্টির বিধিরে, পরবর্তীকালে মানে নতুন এই সময়ের মধ্যে অনুপমের সাথে 22শে শ্রাবণ শুরু, সৃজিতের চলো পাল্টাই, জানি পাল্টে যায়, ভুল বলছি, চলো পাল্টাইতে এই রং মশাল, এবং আমারই গাওয়া অনুপমের লেখা সুর, ফাটাফাটি গান, এবং অসম্ভব ভালো রেসপন্স পাই স্টেজে যখন গাই। একদমই। পরবর্তীকালে আমি নিজে একটু মাঝে সাঝে, যেহেতু আমি নিজে সুরকারও, কম্পোজারও, তো মাঝে মাঝে কেউ আমার একটু সুরকার হিসেবে ডাকে। এই সুদেশ নাদি রানাদাদের একটা সিনেমা হয়েছিল বিট নুন, হ্যাঁ, তাতে গান কম্পোজ করেছিলাম। আমার সহযোগী সুরকার হিসেবে শুভেন্দা ছিলেন চ্যাটার্জি, তবলা বাজান। তো এতে যে কম্পোজিশন বানিয়েছিলাম সেটা সুপার হিট হয়ে গেল, জানি পাল্টে যায়, রূপঙ্কর রেগুলার স্টেজে গায়, ওটাতে ওর ভার্সনটা খুব হিট হলো। তো আমি তাহলে কিন্তু এই নতুন ডিরেক্টরদের বা নতুন মিউজিক ডিরেক্টরদেরকে হ্যাপি করতে পারতাম না। রাইট, ঠিক। যদি তুমি অ্যাকসেপ্ট করে বিষয়টার মধ্যে নিজেকে ইভলভ না করতে, তাহলে হ্যাপি করতে পারতাম না। তাও তোমায় বলছি, এখনো কোনো মিউজিক ডিরেক্টর নতুনদের, তাদের ধারণা আছে এই রাঘবদা তো ক্লাসিক্যাল গায়ক, রাঘবদাকে দিয়ে আধুনিক গানটা কি গাওয়ানো যাবে, বা সেরম গান না হলে ওনাকে ডাকবো, এরকম একটা ভীতি বা একটা কনফিউশন আছে। কিন্তু যারা আমার সাথে কাজ করেছে, বা একবার আমি সবাইকেই বলি যে কাজ করলে তুই বুঝতে, মানে আমি কিন্তু খুব ওপেন টু অল, এবং সবচেয়ে বড় কথা আমি এটা খুব মেনে চলি। এটা আমি আশাজির কাছে শুনেছিলাম, আমি এমন সব মানুষকে মিট করার সুযোগ পেয়েছি না, মানে চিন্তার বাইরে। লতাজি, আশাজি, এদের খুব অল্প পরিসর হলেও মিট করার সুযোগ পেয়েছি। তো আশাজি বলেছিলেন যে কোনো সুরকারকে, সে তোমার থেকে বয়সে ছোট হোক, একদম সবে শুরু করেছে হোক, সে যখন তোমায় গাওয়াবে সে তখন তোমার গুরু। সে যা বলবে মাথা পেতে নিয়ে গাইবে। ঠিক, এটা আমি রোজ এবং সেটা আশা ভোসলে বলছেন। আমাকে এত শিক্ষা দিয়েছিল। আমি এখন নতুন একটা ছেলে, কেউ দাদা আপনাকে দিয়ে একটু গান গান, আমি ঠিক সাহস পাচ্ছি না। আপনাকে না, সাহস কোনো ব্যাপারই নেই।
এবং সে আমাকে যখন গাওয়ায়, আমি যখন মাইকের এপারে ও সে যখন কনসোলে, তখন কিন্তু সে আমার কাছে এআর রহমান। একদম ঠিক। আমি ওকে তাকে সেইভাবেই দেখি, সেই সম্মানেই দেখি। ঠিক ঠিক, একদম সেটাই তো উচিত। হ্যাঁ, এবার আমায় বললো দাদা আমি ঠিক এরম চাইছি। অবশ্যই। এবার আমি হয়তো কখনো ইম্প্রোভাইজ করলাম, আমি বললাম দেখো আমি তোমাকে একটা লাইনে 2-3 রকম দেখাচ্ছি, তোমার যদি ভালো লাগে তুমি অ্যাকসেপ্ট করবে, না ভালো লাগে আমি গাইবো না, তুমি যেটা বলছো সেটাই গাইবো। এই ট্রান্সপারেন্সিটা থাকবে। এমন আমি গাইতে পারি বলে তোমাকে বলবো না না তোমারটা ভালো না আমারটাই ভালো, আমি তোমার থেকে সিনিয়র বলে, এরকম নয়। তোমার যেটা চাই তুমি আমার কাছ থেকে আদায় করে নাও, আই এম অ্যাট ইউর সার্ভিস। আমি সবসময় বলি যে নতুন মিউজিক ডিরেক্টররা যারা যখনই গাওয়ায়, অনেকে কি হয় একটু সিনিয়র বলে একটু সংকোচ করে, কোনো সংকোচ নেই। স্টুডিওয় ঢুকে আমি বলে দিই শোনো আমি তোমার আর্টিস্ট, তুমি আমাকে যা তোমার বেস্ট লাগবে তুমি আমাকে দিয়ে করিয়ে নাও, কোনো অসুবিধা নেই। তোমার কি মনে হয় যে তুমি যখন গান শুরু করেছো আর আজকের যে মিউজিক ইন্ডাস্ট্রি, এখন কি এটা অনেক বেশি মার্কেট ওরিয়েন্টেড হয়ে গেছে? এরকম কথা তুমি কোথাও একটা বলেছিলে বোধহয়, মানে, এবং সেটা কি তাতে কি কিছু ক্ষতি হয়েছে বলে তোমার মনে হয়? দেখো, প্রথম হচ্ছে যে এখন যারা প্রডিউসার তারা কি চাইছেন, তারা কি মার্কেট সার্ভে করে কি সিনেমাতে কত টাকা ইনভেস্ট করলে সে টাকাটা দ্বিগুণ কি 3 গুণ হবে, সেটা জানা প্রডিউসার তারাই ভালো বোঝেন। আমি তো ব্যবসার লোক নই, আমি বুঝি না। সেই অনুযায়ী কিন্তু একটা সময় ছিল যেখানে মিউজিক ডিরেক্টরদের একটা সে থাকতো যে আমি এই গানটা বানিয়েছি, আমি ওকে দিয়েই গাওয়াবো। হয়তো সেই আর্টিস্টটা অত পপুলার নয় বা অত তার, সে হয়তো খুব সিলেক্টেড ভালো গান গেয়েছেন, কিন্তু এই গানটা ওনাকে দিয়ে গাওয়াবো। আমি যতটুকুনি শুনেছি যে এখন না মিউজিক ডিরেক্টরদেরও না খুব একটা সে নেই। হয়তো ফিল্ম ডিরেক্টর বা প্রডিউসার বলেছে না না এখন এই আর্টিস্টটা খুব সেলেবল, এই আর্টিস্টদের বাজার ভালো, সেই আর্টিস্ট যদি এই গানটা ভালো করে নাও গাইতে পারে, শুধু তার নামের ব্যবহার করার জন্য ওই আর্টিস্টকে দিয়েই গাওয়াও, এরকমও হয়, আমি শুনেছি। তোমার কি মনে হয় যে এই সেটা ইন্ডাস্ট্রির ক্ষতি? অবশ্যই ক্ষতি। আরেকটা জিনিস জাস্ট এটার মধ্যে অ্যাড করে দিই, সেটা হলো ধরো কিছু মানুষ নেটওয়ার্কিং করে না, খুব পিআর করা যেটাকে বলে বা নেটওয়ার্কিং করা, এইটা কি খুব জরুরি হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে? আজকের না, এটা সারা জীবন ছিল, এটা বম্বেতেও আছে। কিন্তু বম্বেতে তাও বলবো প্রফেশনালিজমটা আরেকটু বেটার। মানে আশিকি 1-এ শানুদার সুপার ডুপার হিট গান ছিল, মানে আশিকি 2-তে শানুদার কোনো গানই নেই। কিন্তু শানুদা তো এখনো যথেষ্ট ভালো গাইতে পারেন, অত বড় একটা আর্টিস্ট এবং সকলের এত আমাদের প্রিয় মানুষ। কিন্তু ওরা মনে করলো যে আশিকি 2-তে গানগুলো অরিজিৎকে দিয়ে গাওয়ালো কিংবা অন্য কোনোকে দিয়ে, তো ওরা মনে করেছে যে হয়তো এই সময়ে দাঁড়িয়ে এটা অনেক বেশি অ্যাপ্লিকেবল। এখন সেইটার জন্য হয়তো ভালো কিছু হয়, কিন্তু আবার পাশাপাশি আমার মনে হয় যে একটা মিউজিক ডিরেক্টর যদি কম্পোজ করার পর মনে করে যে এটা এই আর্টিস্টটাকে দিয়ে গাওয়ালে সে বেস্টটা পাবে, তার যে কম্পোজার হিসেবে যে সেন্সটা, বোধটা, সেটা ফিল্ম ডিরেক্টর বা প্রডিউসারের কোনো দিন থাকতেই পারে না। কিন্তু ফিল্ম ডিরেক্টর বা প্রডিউসার ভাবছে যে মার্কেট অনুযায়ী কিন্তু এই আর্টিস্টটার বদলে ওই আর্টিস্টটা দিয়ে হয়তো অতটা ভালো নাও গাইতে পারে, কিন্তু মার্কেটেবিলিটি এর বেশি, একে ইউজ করো, মানে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো তারা ভাবছেন। কিন্তু সেটা আমার মনে হয় যে কোথাও কোথাও কোনো গান শুনে মনে হয় যে এই গানটা ওই আর্টিস্ট না হলে এই আর্টিস্ট হলে ভালো হতো, বা এই গানটা উনি না গেয়ে আমি গাইলে বেটার গাইতাম, এরকম হয় অনেক সময়। কিন্তু সেটা তো আমাদের কারুর হাতে না, সেটা তো কারণ ডিরেক্টর, প্রডিউসার এবং ফিল্ম মিউজিক ডিরেক্টর তারা যাকে নির্ধারণ করবেন, যাকে মনে হবে যে বেস্ট হবে তাদেরই হবে। তবে আমাদের যখন ডাকা হয় আমি আমার বেস্টটা 200% দেওয়ার চেষ্টা করি। আর আগে আরেকটা জিনিস ছিল যেটা আমি মিস করি খুব, সেটা হলো বেসিক গান, যে একটা আর্টিস্টের বেসিক সংস যেগুলো সিঙ্গেলস বলো, সে তখন তো অ্যালবাম বেরোতো, আজকের দিনেও সিঙ্গেলস বেরোয়, বাট সেটা একটুখানি আমার মনে হয় যে আরেকটু বেশি হওয়া উচিত, বা হচ্ছে কোনটা? হ্যাঁ, বেসিক গানের মাঝখানে যে মার্কেট ছিল সেটা বন্ধ হয়ে গেছিল, কমে গেছিল, আমরা চালিয়ে নিয়ে গেছি। আমরা যারা এই সময়ের শিল্পী, যারা আমাদের কন্টেম্পোরারি, তারা কিন্তু আমরা নতুন গান চালিয়ে নিয়েছি, এখনও চালিয়ে যাচ্ছি। আমরা এখনও বছরে নিজেদের এই যে ক্যাসেট উঠে গেছে, সবই উঠে গেছে, এখন আমরা ইউটিউবে নিজেদের চ্যানেলে
সোশ্যাল মিডিয়াতে নিজেদের গান নিজেরাই প্রডিউস করছি, নিজেরাই লিখছি, নিজেরাই শ্যুট করছি, মিউজিক বানাচ্ছি, ভিডিও শ্যুট হচ্ছে, প্রোডাকশান কস্ট পুরোটাই নিজেরা বেয়ার করে। কেন? আমাদের এখনও আশা থাকে যে নতুন গান বেঁচে থাকবে, এবং নতুন গান উইদাউট আ সাপোর্ট অফ ফিল্ম মানুষকে ভালো লাগানোর একটা চ্যালেঞ্জ আমাদের মধ্যে থাকে। সিনেমা যখন গাইছি তখন তো সিনেমা গাইছি, কিন্তু আমিও এটাও পাশাপাশি মনে করি যে নতুন গান গিয়ে যারা আমরা, মানে আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমি তো আর সিনেমার আর্টিস্ট হিসেবে, প্লেব্যাক সিঙ্গার হিসেবে মানুষের কাছে পপুলার নই, সেটা পরে হয়েছে আমার, কিন্তু শুরু তো করেছিলাম বেসিক, একদমই তাই। আজও বেসিক গানের জন্যেই। ধরো নচিদা কিংবা লোপামুদ্রা বা সৌমিতা বা রূপঙ্কর, এরা তো সবাই একদম বেসিক গান, একদম সেটা অনেক টাফ রোড। তার কারণ মানুষ যখন গানটা শুনে ভালো লাগছে এবং মনে রাখছে, সে কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রসেনজিৎ দাকে বা সৌমিত্র চট্টোপাধ্যায় বা উত্তম কুমারকে ভাবছে না, ঠিক একদম শুধু গানের জোরে আমাদের মনে রাখছে, গানের লেখার জোরে, সুরের জোরে, গাওয়ার জোরে, তাই তো? সুতরাং বেসিক গান করে নিজেকে এস্টাবলিশ করা এবং সেটা ধারাবাহিকভাবে ধরে রাখাটা একজন প্লেব্যাক সিঙ্গারের থেকে অনেক গুণ বেশি টাফ। বেশ ঠিক করি, এটা আমি নিজেও প্লেব্যাক করি, কিন্তু বেসিক করে নিজেকে এস্টাবলিশ করা এত বছর ধরে যারাই করেছেন বা করেন, এটা অনেক বেশি টাফ, কারণ আমরা কোনো ফিল্মের সাপোর্ট পাচ্ছি না। আর মিউজিক ডিরেক্টর, মানে মিউজিক ভিডিও যেগুলো আমরা বানাই, তাতে যারা অভিনয় করে তারা তো কেউ ফেমাস নয়। ঠিক একদমই তাই না? আমার মিউজিক ডিরেকশন, সেখানে কি আর পরমব্রত অভিনয় করছে নাকি কোয়েল মল্লিক তার নায়িকা? তা তো নয়, একটা অর্ডিনারি কোনো হয়তো সাধারণ কোনো মডেলকে দিয়ে ইউজ হচ্ছে, অথচ গানটা মানুষের মনে লেগে যাচ্ছে। বা যে কারণে একজন নতুন আর্টিস্ট যে নাকি নতুন ভাবে গান তৈরি করছে এবং লোকজন গানটা শুধু গানটার জন্য গান হিসেবে শুনছে। আর মানে ওই যে হ্যারি বেলাফন্টের একটা কথা আছে না, সিং ফর দ্য সং, ওইটা হলো লিসেন ফর দ্য সং, ওটা শুধু গানটার জন্য, আর কিচ্ছু নেই। ইয়াঙ্গার জেনারেশন এখন, তুমি সারেগামার সঙ্গে যুক্ত, সারেগামা পাই তো বোধহয়, সারেগামা পাই বহু বছর ধরে যুক্ত, রিয়েলিটি শো জাজমেন্টে দায়িত্বে থাকো। এবার তাতে তুমি নতুন প্রচুর ট্যালেন্ট দেখতে পাও, এবং অনেকদিন হলো তো তোমার, অনেকগুলো সিজন হলো, মেনলি জি টিভি, বাংলা আমাকে মানে কি বলবো, আমার এত সম্মান দিয়েছে জি বাংলার সারেগামাপা এর সাথে এত বছর ধরে যুক্ত থেকে আমি যে মানুষের কাছে কি ভালোবাসা, শ্রদ্ধা পেয়েছি, সত্যি কি সম্মান পেয়েছি, এবং কি যে আমার মানে আত্মার একটা জায়গা হয়ে উঠেছে, ঠিক, যেটা আমি বলে বোঝাতে পারবো না, ঋণ আমি শোধও করতে পারবো না। এবার এই যে নতুন ট্যালেন্টস দেখো, এদের মধ্যে তুমি কি ডেডিকেশনটা এখনো দেখতে পাও, বা তোমার কি মনে হয় যে কোথাও কোনো ডেডিকেশনের অভাব আছে এখন অবধি, বা এই জেনারেশনটার কে তুমি কিভাবে দেখো? কারণ এটা জিজ্ঞেস করার একটা বড় কারণ আছে, কারণ তোমার দুই মেয়ে তারাও গান বাজনা করছে এবং আস্তে আস্তে তাদেরকেও লোকজন চিনছে। এবার এই দুটো জায়গা থেকে তুমি কিভাবে দেখো নতুন জেনারেশন যারা গান শিখছে বা করছে? সারেগামাপার করার জন্য আমি যেটা মানে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার, এবং আমি ভীষণভাবে ধন্যবাদ দেব আমাদের ডিরেক্টর অভিজিৎ সেন, যে এই এত সুন্দর ফরম্যাটটাকে তৈরি করেছে। সত্যি অসাধারণ কাজ অভিজিতের, আর এবং ও এত ওপেনলি আমাদের এত ফ্রিডম দেয় কাজ করতে। ও ডিরেক্টর হলেও আমাদের ওপর অনেক কিছু ও ডিপেন্ড করে, অনেক কিছু আমাদের সঙ্গে ডিসকাস করে, যাতে, সুতরাং আমার ওর মাধ্যমে অভিজিতের সাথে কাজগুলো, প্রথম দিকে অন্য একজন ছিলেন, কিন্তু পরবর্তীকালে ম্যাক্সিমাম টাইম অভিজিতের সাথেই। একটা জিনিস সবসময় দেখেছি যে যোগ্য মানুষ যেন যোগ্য সম্মান পায়, এটা সবসময় আমরা মেনটেন করি, এবং আমাদের ডিরেক্টর, ওর পুরো টিম সেটাই সবসময় মাথায় রাখে। এবং সেই জিনিসটার হাত ধরে আমি এমন জিনিস সব দেখেছি যে যারা নতুন নতুন ছেলেমেয়েরা তারা খুব ভালোবেসে গান করতে আসছে, নিজের গানকে প্রমাণ করতে আসছে। আবার পাশাপাশি এটাও দেখেছি, অনেক প্যারেন্টসকে দেখেছি ছেলে মেয়েকে ইউজ করছে। আমরা বলা সত্ত্বেও তারা সেজেগুজে তাকে নিয়ে প্রতি রাতের পর রাত ফাংশন করাচ্ছে অর্থের জন্য। তাতে করে যে ছেলে মেয়েটার যে সর্বনাশ হচ্ছে, আমরা বলি যে অবশ্যই এর মধ্যে আমাদের যে এত স্টুডেন্ট আছে, আমার একটা মিউজিক একাডেমি আছে, মিউজিক মাইন্ডস একাডেমি, অনেক স্টুডেন্ট শেখে। আমি এবং আমার স্ত্রী অনিতা এটা অনেক বছর ধরে এটা তৈরি করেছি।
তো সেখানেও আমরা বলি যে তোমরা শেখো, আমরা তোমাদের কখনো বারণ করিনি যে তোমরা বাইরে গেও না, কিন্তু লিমিটেড। 2-4 মাস অন্তর একটা কোনো জায়গায় ফাংশনে 4টে গান গাইলে, তুমি যদি রেগুলার কম বয়স থেকে ফাংশনে গান গাইতে শুরু করো, তাহলে তোমার ওটা একটা নেশায় পেয়ে যাবে, তোমার শেখাটা কমপ্লিট হবে না। তার কারণ ওরা তো ছোট, ওদের মধ্যে এই যে বাইরে বেরোলেই লোকে সেলফি তুলছে, লোকে অটোগ্রাফ চাইছে, ওকে নিয়ে একটা হইচই হচ্ছে, ও নিজের মধ্যে একটা ইগো ডেভেলপ করে যাচ্ছে। ঠিক। তার ফলে ওর শিক্ষাটা, ওর শেখার ইচ্ছেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ও তখন ভাবছে এটাই ওয়ার্ল্ড, কিন্তু ও জানে না যে ওর শিক্ষাটা বন্ধ হয়ে গেলে এই লোকটা যারা ওর সঙ্গে সেলফি তুলছে 2 বছর পরে এই লোকটা ওকে আর চিনতে পারবে না। ঠিক, একদম। সুতরাং এই জন্য আমরা সবসময় বলি যে এটাকে একটা এক্সপিরিয়েন্স হিসেবে নাও। এত গুণী মানুষদের সাথে একটা বড় সেশন তোমার এই সিজনটা থাকলো, কিন্তু পরে নিজের শেখাটা রাখো, অল্প স্বল্প অনুষ্ঠান করো অভিজ্ঞতার জন্য, একটু নিজের ভালো লাগার জন্য, কিন্তু ছোট থেকে শিখার একটা লেভেল পর্যন্ত যাওয়ার পর নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে। তার কারণ রিয়েলিটি শো থেকে যারা বেরোয় খুব রিমার্কেবল কিছু না করে ফেললে পরবর্তীকালে মানুষ কিন্তু আর সেভাবে মনে রাখে। একদম ঠিক। এবং তার কারণ এটা প্রত্যেক বছরই হচ্ছে। গত সিজনে কে রানার্স আপ হয়েছিল বা উইনার হয়েছিল, আজকে তোমারও মনে নেই, আমারও মনে নেই। ঠিক ঠিক, সাধারণ মানুষের তো আরো মনে নেই। একদমই। তার আগের বছর কে হয়েছিল জানো না তুমি, সেটা হিন্দিই বলো কি বাংলাই বলো। তাহলে ওখান থেকে বেরোনোর পরবর্তী জার্নিটা হচ্ছে আসল জার্নি, ওটাই। এরপরে গান শেখা চালিয়ে যাওয়াটা, নিজের পথটা খুঁজে পাওয়াটা, নিজের কোনটা ইউএসপি সেটাকে বুঝে সেই মতো নিজের গানকে এস্টাবলিশ করার চেষ্টা করে যাওয়াটাই হচ্ছে আসল। এটা আমি আমার ব্যক্তিগত মতামত জানালাম। যে আমার কি মনে হয় বলো তো, আমার মনে হয় যে কোনো প্রচুর শিক্ষা হয়। শিক্ষা তো প্রচুর শিক্ষা। দেখো, অনেক লোক চিনে যায়, অনেক লোক চেনে, ভালো জিনিস তো, চিনে যাওয়া তো ভালো জিনিস। লোকজনের তার গান ভালো লাগে বলে তাকে ভালোবাসা দেয়, সেটাও ভালো জিনিস। এবার এটা তো একটা শর্ট লিভড ব্যাপার, একটা শর্ট লিভ টাইমের জন্য তারা একটা ফেম পায়। কিন্তু আসল ব্যাপারটা হলো তাকে তো গানটা গাইতে হবে টু এনজয় মিউজিক। কারণ সে তো আলটিমেটলি গানটাকে যদি ভালোবেসে না গায়, সেই ফেমটা তো এক্সিস্ট করবে না। একদমই তাই। আমার বক্তব্য হচ্ছে যে আমি ক্লাসিক্যাল গান বাজনার ঘরানা থেকে উঠে এসেছি বলে আমি কিন্তু খুব ছোট লেভেলের গান কোনোদিনই গাইনি, এবং কোনোদিনও গাইব না। কারণ আমি কোনো ধরনের গানকে ছোট করছি না, বাট দ্যাট ইজ নট মাই গেম। একদম। আমার ওই গান গিয়ে আনন্দ হয় না। শুধু টাকার জন্য, আমি ফেমের জন্য আমি যে কোনো গান স্টেজে গিয়ে গাইব না। তাতে আমার 2টো অনুষ্ঠান কম হোক, আমার কিচ্ছু এসে যায় না। বেশ, হ্যাঁ, আমার আনন্দটা দরকার। একদমই। আমি যে গান গিয়ে আনন্দ পাচ্ছি, যে মিউজিক করে খুশি হচ্ছি, তার সাথেও আমার প্রফেশনটা জড়িয়েও যাচ্ছে, আমি সেটাই করব। একদম। আমি এরকম অনেক ক্ষেত্রে যত কেউ গান রেকর্ড করতে ডাকা, আমি আগে বলি আপনি একটু লেখাটা পাঠান, সুরটা পাঠান, শুনবো, শুনে পছন্দ হলে যাই, নাহলে আমি বলি আমার এটা পছন্দ না দাদা, সরি, আমি এই গানটা গাইবো না। এরমও হয়েছে আমাকে গান পাঠায়নি, আপনি চলে আসুন না, আমি গানটা পাঠানো হয়নি, আপনি অমুক দিন আসুন। আমি স্টুডিওতে রেকর্ডিং, লেকটাউনের স্টুডিও, আমি তোমার নাম বলে দিতে পারি, ওরা দেখেছে। গিয়ে দেখছি জঘন্য লিরিক্স, মানে জঘন্য লিরিক্স, এবং সুরেরও কোনো মাথামুন্ডু নেই। আমি বাড়ি চলে গেছি, আমি নৈহাটিতে গাড়ি নিয়ে এলাম। হ্যাঁ, প্রডিউসার বলছে না স্যার দাদা, আপনার কি আরটু আপনাকে রেমুনারেশন বাড়িয়ে দেবো। আমি লাখ টাকা দিলেও আমি গাইবো না। বলছে আমরা কত আর্টিস্টকে দিয়ে গাইয়েছি, এরকম কখনো দেখিনি আর্টিস্ট স্টুডিওতে এসে গান পছন্দ হয়নি বাড়ি চলে যাচ্ছে না আগে। না, আপনাকে তো একটা কথাও চাইনি আপনার কাছে, আমি আমার গান পছন্দ হয়নি, এখানে আমি গাইবো না। না দেখো, এটা তো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যে একটা মানুষ, একটা আর্টিস্ট, যে সে গান গায় যখন, গান তো আমার মনে হয় যে আমাদের চোখের সামনে একটা লাইভ ম্যাজিক। মিউজিক এই বিষয়টাই তো ম্যাজিক, এবং কিভাবে যে হয়ে চলেছে সারা পৃথিবীর এতদিন ধরে, কোনো শেষ নেই, এবং মাত্র 12টা নোট নিয়ে এত কম্পোজিশন হয়েই যাচ্ছে। এটা তো সমুদ্র বলা যাবে না, এটা একটা মহাসাগর, মহাসমুদ্র আর কি, অন্তরিক্ষ থেকেও বড়। এবার এত বড় একটা জিনিসের মধ্যে তুমি যদি ডুবে না থাকো, তুমি যদি
ওপরে থাকো, তাহলে ভেতরে তো শান্তি তৈরি হবে না, আত্মার যে শান্তি না সেটা তৈরি হবে না। আর সেটা না তৈরি হলে ওই সুরটা বেরোবে কী করে, ওই নোটটা লাগবে কী করে? কারণ ওটা তো একটা আলাদাই জিনিস। আমার মনে হয় অনেকেই এই জার্নিটায় যেতে ভয় পায়, ওই ডুবটা দিতে ভয় পায়, যে আবার অতটা ডুবলে তো অনেক খাটনি বলতে অনেক ভাবতে হবে। তো না, ব্যাপারটা না কোনো কোনো ক্ষেত্রে মানে আমি একটু গান গাইতে পারি কি, আমি একটু লিখতে পারি কি, আমি সেটা না খুব, এই যে সোশ্যাল মিডিয়া বলো বা ইউটিউব বলো বা যাই হোক না, সেটা না খুব মানে খুব ইজিলি অ্যাক্সেসিবল হয়ে গেছে। তো যার ফলে তার কিছু ভালো কাজও হচ্ছে, কিন্তু প্রচুর মিসইউজও হচ্ছে। আচ্ছা, মানে মিসইউজ হচ্ছে বলতে, ধরো সোশ্যাল মিডিয়াতে তুমি খুব অন্যায় কাজ না করলে না কেউ তোমায় গালাগাল দেবে না, আবার গালাগালি দিলে ভয়ঙ্কর লেভেলের মানুষকে দেয়, সেটা অত্যন্ত খারাপ। কিন্তু বিলো দ্য বেল্ট হিট করাটা মানে খুব ইজি হয়ে গেছে। আবার পাশাপাশি মানুষের, আমি আমার স্টুডেন্টদের বলি যে তাদের বাবা মায়েরা অনেক সময় ছেলের গান কি মেয়ের গান মাঝে মাঝেই আপলোড করে দিচ্ছে, এবং তাতে খুব খুশি হয়ে যাচ্ছে, দেখছে 50টা 100টা দারুণ, আরে কি ভালো, আরে সবাই লেগে অসাধারণ, আরে দারুণ, তোমার মেয়ে কি ভালো গায়, তোমার ছেলে কি ভালো তবলা বাজাচ্ছে। এতে করে হচ্ছে কি, এরাও তো, বাচ্চাগুলাও তো দেখছে, এরা না ওভার এস্টিমেটেড হয়ে যাচ্ছে। তার কারণ কেউ তোমার মেয়েকে, আমি আমাদের পেরেন্টসদের বলি যে আপনার পাড়ার লোকেরা, তাদের দায় হয়নি যে আপনাকে বলবে যে শোনো তোমার মেয়ে না গান এখন আপলোড করো, কিন্তু এখনও সেভাবে শেখেনি, ও কিন্তু রেয়াজ নেই, ওর সুর কম। বললে ভাবে কি দরকার, ওনাকে বলবো, উনি আমার প্রতি রেগে যাবেন, ওনার মেয়েকে থ্যাংক ইউ বা দারুণ লাগছে লিখে দিই, সবাই সবার কাছে ভালো থাকবো। এই যে সবাই সবার কাছে ভালো থাকবো, যার ফলে হচ্ছে কি বাচ্চারা বা নতুন ছেলেমেয়েরা না মিসগাইডেড হয়ে যাচ্ছে। এবং অনেক আর্টিস্টও একটা গান করলো, কেউ তাকে সত্যটা বলবে না। প্রথম কথা হচ্ছে যে ম্যাক্সিমাম বহু লোকই সেটাকে জাজ করার মতন ক্ষমতাতেই নেই। আমাকে তুমি যদি বলো যে একটা সুন্দর করে একটা চেস কম্পিটিশন আপনি জাজ করুন, আমি পারবো না, কারণ আমি তো বিশ্বনাথের আনন্দের ধারে কাছেও নেই। তা আমি হয়তো বাহ ভালোই তো হচ্ছে খেলাটা, এইটুকু বলতে পারবো, বাহ দারুণ তো হচ্ছে খেলাটা। তো সাধারণ মানুষ ওটাই বলবে, বাহ ভালোই তো গিটার বাজিয়ে গান গাইছে। গিটার তার যে থার্ড স্ট্রিংটা বেসুরা, সে লোকটারও কানে নেই, সে একটা বলে দিল, আর যার ছেলে সে ভাবলো আরে সবাই কত দারুণ লিখেছে, তার মানে নিশ্চয়ই আমার ছেলে খুব ভালো গিটার বাজায়। যার ফলে নতুন জেনারেশন ছেলে মেয়েদের এই সোশ্যাল মিডিয়াতে না অনেক বেশি ওরা, কিন্তু তারপর যখন ওই বাচ্চাটাই যখন বা ওই ছেলেটা কি মেয়েটা যখন স্টেজে গাইতে যাচ্ছে, তখন তো আসল রূপটা বেরোচ্ছে, তখন লোকে যাচ্ছে তাই করছে, তখন সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে, গান বাজনা ছেড়ে দিচ্ছে। এই জন্য আমি বলি যে একটা লেভেলে না যাওয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে গান বাজনা বেশি দেওয়া হচ্ছে, কারণ কেউ কাউকে সত্য কথা বলবে না, সবাই শুধু বাহবা দেওয়ার জন্য বসে আছে। তোমার মেয়েরাও তো গান গাইছে, হ্যাঁ, সেটা কিভাবে তুমি তাদেরকে কি করে গাইড করো? দেখো, আমি আমার মেয়েদের কোনোদিনই রিয়েলিটি শোতে পাঠাইনি, তার কারণ ওরা নিজেরা পছন্দ করে না, আর ওদের পড়াশুনো গান বাজনা করে, ওদের ওখানে তো রিয়েলিটি শোতে অনেক সময় লাগে, অতটা সময় ওরা দিতে রাজি নয়। আমি একবার বলেছিলাম যে দেখ না, একবার নিজেকে একবার বিচার করার যায় না, বলো না আমার বাবা ভালো লাগে না, ওই মাঝে সাঝে টুকটাক পারফর্ম করলাম, এই ভালো। ওরা খুব বেশি যে লাইভ পারফর্ম করবো সেটাও ওদের মোটোই নয়। রিয়েলিটি শোতে যারা যায় তারা চায় যে এস্টাবলিশড আর্টিস্ট হলো, প্রচুর ফাংশন করবে। ওদের, আমার দুই মেয়ের মিউজিক্যাল ভাবনাটা একটু আলাদা। ওরার বড় আনন্দী, ও পিওর ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল শেখে, এবং ছোট থেকেই ওর গানের দিকে নেশা। আর ছোটটা আমার মতন ছোট থেকে গান শিখতো না, ও প্রথমেই বলেছিল আমি বসে গান আমার ভাল লাগে না, তুমি যেরকম গিটার বাজাই আমি গিটার বাজাবো। আমিও ঠিক আমার মার ব্যাপারটাই ফলো করেছিলাম যে ঠিক আছে তুই তাই শেখ। আচ্ছা, গিটারটা নিয়ে ও পাগলের মতো গিটারটা বাজায় এবং শেখে। আমার মাস্টারমশাইয়ের কাছে শুরু করেছিল, পরে ছোটন ব্যানার্জির কাছে শেখে। গিটারটার প্রচণ্ড ফাস্ট ডেভেলপমেন্ট হলো, তার কারণ ওটাও নিজে থেকে চুজ করেছে, প্রচণ্ড ফাস্ট ডেভেলপমেন্ট হলো। তারপরে হলো কি, ও একা একা নিজে নানা রকমের হারমোনি লাইন গাওয়া শুরু করলো, সেটা শুনে শুনে জাস্ট। বাড়িতে তো আমাদের বাড়িটা না পুরো একটা ইনস্টিটিউশন। তুমি যদি আমার নয়াটি বাড়িতে যাও, তুমি ঢুকবে, বাঁ দিকের ঘরে মা, ডান দিকের ঘরে আমাদের মিউজিক একাডেমির ক্লাস হচ্ছে দুটো,
ওপরে একটা ঘরে আমি রেয়াজ করছি, একটা ঘরে আমার বউ রেয়াজ করছে, আর একটা ঘরে ছোট মেয়ে গিটার বাজাচ্ছে, হয়তো ওর দিদি ওর সাথে গান গাইছে বা প্র্যাকটিস করছে। তো সারা বাড়িতে 8টা হারমোনিয়াম, 50টা তবলা, 6টা গিটার, 15টা তানপুরার চলছে এটা। তো যার ফলে গান গাওয়ার সুরেটা ওর মধ্যেও ছিলই। একটা বয়সের পরে ও কম্পোজ করতে শুরু করলো। ও বললো, বাবা আমি একটু গান বানিয়েছি শুনবে। ও তখন ক্লাস 7 কম্পোজ করলো। আমি এই গানটা আমি গাইবো। বলো চলো আমরা ট্রাইও একটা গান করি। সেটা প্রথম আমাদের রেকর্ডেড গান। আচ্ছা আচ্ছা। তো এইবার ওদের ইচ্ছেগুলো আস্তে আস্তে মিউজিকের মধ্যেই, কিন্তু ওরা খুব ভাস্টলি কাজটা করার চেষ্টা করছে। মিউজিক গাওয়া, গান কম্পোজ করা, মিউজিক প্রোডাকশন অর্থাৎ কম্পোজিশনগুলো, ট্র্যাকস, মিউজিক ট্র্যাকস বানানো, গিটার বাজানো, ভোকালস করা, হারমোনি করা, পুরো জিনিসটা করছে। সেটা কখনো ফিল্মে, কখনো জিঙ্গলসে। কারণ ওরা একটু হিন্দিতে টুকটাক কাজের সুযোগ পাচ্ছে, ওরা প্রায় বম্বে যায়, আবার মাঝে মাঝে সাউথও যায়। কারণ ওরা সাইমালটেনিয়াসলি তামিল অ্যান্ড মালয়ালম ভাষাটাকেও ভালো রপ্ত করেছে। আচ্ছা আচ্ছা। তো ওরা বাংলাতে বরং কাজটা একটু কমই করে, ওরা হিন্দিতে আর সাউথ ইন্ডিয়ার কাজটা ওরা বেশি পাচ্ছে এবং লোকজন ওদের অ্যাপ্রিসিয়েট করছে এবং ডাকছে। খুব ভালো। তো এইভাবে ওরা দুজনে এগোচ্ছে, এই চলছে। খুবই ভালো। বেশ, একটা জিনিস দিয়ে মোটামুটি আমরা অনেকটাই কথা বললাম, তোমার লাইফের অনেক কিছু নিয়ে কথা বললাম, প্রায় শেষের দিকে আমরা একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হলো সিনেমার গান না, মানে সিনেমার গানে কম ডাকার জন্য তোমার কোনো ক্ষোভ বা দুঃখ আছে মনে? দেখো, একটু তো আছে বটেই, যে আমি অনেক অনেক গান শুনি বা শুনতে পেয়েছি যে গানগুলো আমি গাইলে আমার মনে হয় যে, দেখো এটা এখন কেউ বলবে যে সবাই বলবে যে হ্যাঁ আপনি নিজে গান বলেন আপনি বলছেন, কিন্তু অনেক গানই আমার মনে হয়েছে যে আমি গাইলে হয়তো আর একটু বেটার গানটা শুনতে পারতাম। এবং জানি না কোনো একটা অজানা কারণে যে আমি ক্লাসিক্যালের লোক, বা আমি বোধহয় লাইট মিউজিক বা সিনেমার গান খুব, ফিল্মের গানের মধ্যে যে ফিল থাকে, যে এক্সপ্রেশন থাকে, সেটা হয়তো আমি অতটা নাও দিতে পারি, একটু লোকে সংকোচও করে। তবে আমার হ্যাঁ একটু তো দুঃখ অভিমান আছে যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এত ভালো কাজ হয়, অনেক কাজ আমি করেছি, এখনও মাঝে মাঝেই করি, কিন্তু আর একটু যদি আমাকে গান গাওয়ার সুযোগ আমি পেতাম, সে সিনিয়র জুনিয়র নতুন যে কোনো মিউজিক ডিরেক্টর অনেকেই দিয়েছেন, এখনও দিচ্ছেন, কিন্তু আর একটু বেশি গান বোধহয় আমার হলে ভালো লাগতো এবং ইন্ডাস্ট্রিরও হয়তো উপকারী হতো। আচ্ছা, বেশ। শেষে আমরা শেষ করতে চাই তোমার একটা গান দিয়ে। এত মিউজিকের কথা হলো, তো শেষে একটা গান দিয়ে শেষ না করলে ব্যাপারটা ঠিক জমবে না। তো শেষে তোমার একটা গান শুনি। এই রিয়েলিটি শোতে নতুন ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য আমি একটা গান শুটিং করতে করতে লিখে সুর করেছিলাম এবং গানটা খুব পপুলার হয়ে গেছে, সবার খুব প্রিয়, ওটাই শোনাই। সুর তাল ছন্দে খুশিতে আনন্দে, সুর তাল ছন্দে খুশিতে আনন্দে, শ্রোতাদের ভালোবাসা মনের অলিন্দে, ঈশ্বরের অবদানে গুরু মতাদর্শনে, গাও আরো গান দিয়ে মন প্রাণ, কি ভালো গান ভরে দিলে প্রাণ, রেখো সম্মান গে আরো গান, কি ভালো গান ভরে দিলে প্রাণ। क्या बात है, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, দুর্দান্ত গান। এবং এই গানটা তো খুবই, তুমি তো স্টেজে গাইতে হয়, হ্যাঁ। বেশ, আজকের এপিসোডে আমরা অনেকে বলেন যে আমি মিউজিশিয়ানদের সঙ্গে যখন কথা বলি তাদেরকে গান গাইতে বলি না। আজকে আপনাদের রিকোয়েস্ট কিন্তু আমি রেখেছি। এর আগে অনেক কনভারসেশন হয়েছে যেখানে মিউজিক্যাল কনভারসেশন হয়েছে, কিন্তু গান আমরা হয়তো শুনিনি। আজকে সেটাও কমপ্লিট করলাম আপনাদের জন্যই। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। থ্যাংক ইউ রাঘবদা, খুবই ভালো লাগলো তোমার সঙ্গে একটা আড্ডা মেরে, একদম খুবই ক্যান্ডিড আড্ডা, আমার যেরকম হয় সোল কানেকশনে সেরকমই হলো। তোমাকে নতুন করে একটু চিনলাম, তোমার ভাবনা সম্পর্কে জানলাম। থ্যাংক ইউ ফর কামিং। আরেকটা শেষ করার আগে একটা কথা খুব বলতে ইচ্ছে করছে, এটা শুধু আমার কথা নয়, এটা সব শিল্পীর তরফ থেকেই আমি বলতে চাই যারা নতুন গানের কাজ করে, যে শিল্পীদের না যেসব গান খুব জনপ্রিয় হয়ে যায়, অনেক শ্রোতারা
শুধুমাত্র সেই গানগুলো নিয়েই বসে থাকেন। কিন্তু আমি সব শ্রোতাদের একটু অনুরোধ করব, মানে আমার বিনীত অনুরোধ, যে আমরা যারা নতুন গান তৈরি করি, আমরা কিন্তু জনপ্রিয়র গানের পাশাপাশি আরও অনেক গান রেকর্ড করি, পাবলিশ করি, যে গানগুলো কিন্তু ইকুয়ালি গুড সং। তো আপনারা একটু আমাদের আরও অনেক পিছিয়ে পড়া গানকে একটু মন দিয়ে যদি শোনেন, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তার এরকম অনেক গান সব শিল্পীরই পিছিয়ে থাকে, অথচ দারুণ দারুণ গান। তো আপনাদের বলবো যে আমাদের খুব পপুলার গানগুলোর বাইরেও আমরা অনেক গান রেকর্ড করেছি বা করি, সেগুলো একটু যদি খুঁজে শোনেন, তাহলে তার থেকে বড় পাওয়া শিল্পীর জীবনে আর কিছু নয়। থ্যাংক ইউ। বেশ, ইন দিস নোট আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে। তার আগে যেটা বারবার বলি আরেকবার বলে দিই, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ, হ্যাঁ আপনারা জানেন। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।